তো এখানে আমরা প্রথমত অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের বেসিক জিনিসগুলো দেখব এবং এরপরে আমরা এই বেসিক জিনিসগুলোকে কাজে লাগায় আমাদের এআইটাকে ম্যাক্সিমাম ইউজ কিভাবে করা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ম্যাক্সিমাম ইউজ করে ইজিলি খুব কম অল্প সময়ের মধ্যে জটিল জটিল অ্যাপ্লিকেশন কিভাবে বানানো যায়। সো আমাদের টার্গেট হচ্ছে প্রথম দিকে আমরা বেসিক জিনিসপাতিগুলো দেখব অ্যান্ড্রয়েডের, এবং টুকটাক কিছু ছোটোখাটো অ্যাপ্লিকেশনও বানাবো প্র্যাকটিক্যাল লাইফের জন্য। এবং আপনাদের বেশ কিছু হোমওয়ার্কও থাকবে যেটা থেকে আমরা আপনাদের কাজ কতটুকু হলো বা কতটুকু শিখতে পারলেন এটা আমরা জাস্টিফাই করতে পারবো। তো শুরুতেই পরিচয় পর্ব আস্তে আস্তে আমাদের হয়ে যাবে, এটা কোনো সমস্যা না, বিকজ আমরা এখানে খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে জয়েন করেছি। সো পরিচয় আস্তে আস্তে হয়ে যাবে। আমরা কাজের দিকে আসি। আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য প্রথমত যেটা দরকার হবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। এটা একটা সফটওয়্যার যেখানে প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক থাকে, প্রত্যেকটা সিস্টেমের একটা ফ্রেমওয়ার্ক থাকে কাজ করার জন্য। সো অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে মূলত অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য একটা সফটওয়্যার যেখানে আপনি কোডগুলোকে মার্জ করে ও সুন্দরভাবে ডিবাগ করে একটা অ্যাপ্লিকেশনে কনভার্ট করে দেবে। আপনার যত কোড আছে সব কোডগুলোকে সে এক জায়গায় করবে, করার পরে ডিবাগ করে একটা ফাইনাল অ্যাপ্লিকেশন আপনাকে দিবে। আচ্ছা, আমি তো কথা বলছি, আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। ওকে। সো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার প্রসেসটা একটু জটিল। সো ইনস্টলেশন প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো। তার আগে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আইডিয়া আছে বা শুনছেন বা ইনস্টলও করছেন এরকম কেউ আছেন এর মাঝখানে বা করছেন এরকম? অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে কেউ এর আগে ইনস্টল করে কাজ করেছেন বা টুকটাক ঘাটাঘাটি করেছেন? আচ্ছা, যাই হোক। অ্যান্ড্রয়েড স্টুডিও মূলত আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে যদি সার্চ করেন, অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড দিলেই সার্চ করলে এটা চলে আসবে। মোটামুটি 1.5 জিবির একটা ফাইল। সো আমি এটা ডাউনলোড করে দেখাচ্ছি না, বিকজ অফ অলরেডি আমার কাছে ইনস্টল করা আছে। আমি আপনাদেরকে রেডিমেড একটা ভিডিও দিয়ে দিব, এটা দেখে ইনস্টল করে নিতে পারবেন। এটা অনেক সময় লাগে, প্রায় আপনার ইন্টারনেট কানেকশন যদি খুব ভালো হয় সেক্ষেত্রেও 3 থেকে 4 ঘন্টা সময় আপনার লাগবে, প্রায় 2 থেকে 3 ঘন্টা মিনিমাম লাগবে। এবং এখন যেটা চলতেছে লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে মির ক্যাট। সো অ্যান্ড্রয়েড স্টুডিওর এটা মানে মাঝে মাঝে আপডেট আনে আর মজার মজার কিছু নাম দেয়। ঠিক আছে, আমি এখন যেটা ইউজ করছি এটা মনে হয় লেডিবাগ ফিচার ড্রপ। হ্যাঁ, এটা লেডিবাগ ফিচার ড্রপ। আর এটা এখন লেটেস্ট আপডেট আসছে মিরক্যাট, আমারটাকে আপডেট করে নিতে হবে। আপনারা এটা ইনস্টল করে নেবেন, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে জাস্ট সিম্পল যে ইনস্টল করার প্রসেস, নেক্সট 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 করে করে ইনস্টল হয়ে যাবে। বাট শেষের দিকে এসে কিছু কাজ আছে, আপনার অনেক সময় নেয় ডাউনলোড হতে, বেশ কিছু কম্পোনেন্ট ডাউনলোড হয়। সো মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগে এটা ডাউনলোড হতে। আমি আপনাদেরকে রেডিমেড একটা ভিডিও দিয়ে দিব, ওইটা দেখে ডাউনলোড করে নিতে পারবেন। বিকজ অফ এখন যদি এই প্রসেসটা দেখাতে যায় পুরো একটা 3-4 ঘন্টার একটা ঝামেলা, এটা দেখানোর মতো কোনো কিছু না বলে আমি মনে করি। জাস্ট ইউটিউব ভিডিও দেখেই এটা ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারবেন। সো আমি আপনাদেরকে সেই ভিডিওটা দিয়ে দিব ইনস্টল করার। অথবা আপনারা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন হাউ টু ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও। এটা বেসিক জিনিস। জাস্ট আপনারা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে আসছেন এটা ইউটিউব দেখে করাটা ইজি বলে আমি মনে করি। অনেক ভিডিও আছে এই রিলেটেড। লেটেস্টটা ট্রাই করার চেষ্টা করবেন। উইন্ডোজ 10 আর 11 যে কোনো একটা দিলেই হলো, সবগুলোতে প্রসেস একই উইন্ডোজের। আর যদি আপনি ম্যাক ইউজার হন সেক্ষেত্রে ম্যাকের প্রসেস আলাদা। সো এখানে আছে কোয়ালা আছে। আচ্ছা, লেটেস্ট ভার্সন এটা সবচেয়ে বেশি মনে হয় যেটা দেখাচ্ছে 2 মাস আগে। সো এটা এই ভিডিওটা দেখতে পারেন অথবা এটা দেখতে পারেন। আমি একটু এটা দেখি কেমন, দেখে আপনাদেরকে জানাই। অ্যান্ড্রয়েডের মূলত যে আপডেটগুলো আসে বা যে নামগুলা দেয় এগুলা হচ্ছে মূলত আহ, যে প্রাণীগুলো আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই সমস্ত প্রাণীগুলোর নাম দেয়, যেমন কোয়ালা, লেডি বাগ, এটা একটা পোকার নাম। ঠিক আছে, সো এটা যে দেখতে পাচ্ছেন ওরা এটা ইনস্টল করে ফেলছে প্রায়, কেটে কেটে দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা এই ভিডিওটাও দেখতে পারেন, আমি এটা গ্রুপে দিয়ে দিব। ওকে, একদম শুরু থেকে ডাউনলোড করার থেকে দেখানো আছে। সো আপনারা এটা দেখতে পারেন, আমি এটা গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। তো আমরা এখন অ্যান্ড্রয়েড স্টুডিওর বেসিক বিষয়গুলো দেখি আজকে।
অ্যান্ড বেসিক বিষয়গুলো দেখে তারপর হচ্ছে যে আমরা সামনের দিকে আগানো শুরু করব। আর কারো কোনো জায়গায় প্রশ্ন থাকলে এটা ইনস্ট্যান্ট বলে দিবেন প্রশ্নগুলা। ঠিক আছে? ওকে। সো আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে নতুন কোনো প্রজেক্ট ওপেন করতে চাই, এখানে আমার বেশ কিছু প্রজেক্ট করা আছে অলরেডি। সো আমরা যদি নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে চাই, আমরা নতুনভাবে অ্যাপস বানাবো, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিউ প্রজেক্ট নামে একটা অপশন পাবেন। এরকম ইনস্টল করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন। এগুলা পাবেন না, এগুলো আমাদের যখন আপনারা নতুন প্রজেক্ট তৈরি করবেন তখন ওয়ান বাই ওয়ান এখানে এসে বসে পড়বে। বাট শুরু করলেই এটা পেয়ে যাবেন। এইরকম একটা ইন্টারফেস পাবেন, ওপরে 3টা বার থাকবে, নিউ প্রজেক্ট, ওপেন, ক্লোন, রেসপিরেটরি। সো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন যেহেতু আমরা জাভাতে কোড করব, আমরা এখানে সিলেক্ট করব এমটি অ্যাক্টিভিটি, নট এমটি অ্যাক্টিভিটি, এখানে সিলেক্ট করব এমটি ভিউজ অ্যাক্টিভিটি। ঠিক আছে? এমটি ভিউজ অ্যাক্টিভিটি এটা কি আমরা একটু বিস্তারিত পরে বলতেছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশনের নাম দিতে হবে, অর্থাৎ অ্যাপসটার নাম আমরা কি দিতে চাচ্ছি। সো আমরা অ্যাপসটার নাম দিতে পারি মাই অ্যাপ্লিকেশন আছে বা যা আছে তাই থাকুক, কোনো সমস্যা নাই। দেন এটা হচ্ছে প্যাকেজ নেম। এখন এই প্যাকেজ নেমটা কি জিনিস? প্যাকেজ নেমটা হচ্ছে আপনি ওয়েবসাইট যারা ব্রাউজ করেন তারা জানেন যে ওয়েবসাইটে একটা ডোমেইন নেম থাকে। সো প্রত্যেকটা ওয়েবসাইটের ডোমেইন নেম যেমন ইউনিক, প্রত্যেকটা অ্যাপসেরও প্যাকেজ নেমটা হচ্ছে ইউনিক। এই প্যাকেজ নেমটাই মূলত নির্ধারণ করে আপনার অ্যাপসটাকে মানে ইউনিক করে তোলে, এই অ্যাপসটাকে খুঁজে বের করার প্রসেস। এটাকে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমরা যদি গুগল প্লে স্টোরে চলে যাই, প্রত্যেকটা অ্যাপসের প্যাকেজ নেম আছে এবং আপনি যখন একটা অ্যাপসের প্যাকেজ নেম সেম দিবেন ওই অ্যাপসটা আপনার প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন না। আপনাকে একটু জিনিসটা দেখাই আমি। প্যাকেজ নেম জিনিসটা আসলে কি? আমরা যদি ফেসবুকের প্যাকেজ নেম দেখতে চাই যে ফেসবুকের প্যাকেজ নেমটা আসলে কি? ঠিক আছে? আমরা যদি এখানে ফেসবুক সার্চ করি, চলেন ফেসবুক অ্যাপটা ওপেন করি। আমরা এই ফেসবুকটা ওপেন করলাম। দেখেন এখানে উপরে একটা লিঙ্ক আসছে। play.google.com/app/details id id equal to com.facebook. এখানে কিছু একটা লেখা আছে। কাটা কাটানা এরকম কিছু একটা লেখা আছে, যাই হোক সামথিং। সো এইটা হচ্ছে ফেসবুকের প্যাকেজ নেম। এখন প্যাকেজ নেম লেখার মূলত সিস্টেমটা হচ্ছে প্রথমে কম, তারপরে কোম্পানি নেম, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম। সো প্রথম হচ্ছে কমটা সবসময় থাকবে ম্যান্ডেটরি, এটা অটো তৈরি হয়ে যায়, তারপর আপনি আপনার মতো করে মডিফাই করতে পারেন, যদি চান চেঞ্জ করতে পারেন। কোম্পানি নেম যদি না থাকে আপনি আপনার নিজের নাম ইউজ করতে পারেন। দেন অ্যাপ্লিকেশনের নাম। ঠিক আছে? আপনার যদি অ্যাপ্লিকেশনের নাম এটা চেঞ্জ করে দেখবেন এখানে অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখেন নিচে দেখেন অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যেটা এখানে লিখতেছি আমার কম ডট কোম্পানি নেম সেম থাকতেছে, বাট আমরা যখনই অ্যাপ্লিকেশনের নাম কিছু একটা দিচ্ছি এটা নিচে অটো হয়ে যাচ্ছে। সো আমরা এটা মাই অ্যাপ্লিকেশন ছিল, মাই অ্যাপ্লিকেশনই থাকুক, মাই অ্যাপ্লিকেশন আছে। অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা জাভা সিলেক্ট করতে পারি অথবা কটলিন সিলেক্ট করতে পারি। এপিআই লেভেল এটা কি জিনিস এটা একটু দেখাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে প্যাকেজ নেমের বিষয়ে একটু বিস্তারিত বলি। প্যাকেজ নেম সবসময় ইউনিক হইতে হবে। আপনি প্লে স্টোরে যত অ্যাপস দেখবেন কোনো অ্যাপসের প্যাকেজ নেমের সাথে কোনো অ্যাপসের প্যাকেজ নেম মিল নাই। যদি মিল থাকে তাহলে ওই অ্যাপসটা প্লে স্টোরে পাবলিশই হবে না। এটা হচ্ছে ইউনিক আইডিয়া। আমরা যদি এই অ্যাপসে যাই, কাইন মাস্টারে যাই, দেখেন কাইন মাস্টার একটা প্যাকেজ নেম আছে কম ডট নেক্সট স্টিমিক ডট অ্যাপ ডট কাইন মাস্টার ফ্রি। প্রত্যেকটা অ্যাপসের ইউনিক একটা প্যাকেজ নেম আছে প্রত্যেকটা অ্যাপসের। সো প্যাকেজ নেমটা আপনি মূলত ধরতে পারেন একটা আইডেন্টিটি। আপাতত শুরু করার জন্য এতটুকু জানাই যথেষ্ট যে প্যাকেজ নেম একটা ইউনিক আইডি, প্রত্যেকটা অ্যাপসের একটা আলাদা স্বতন্ত্র পরিচয় বহন করে। পরবর্তীতে প্যাকেজ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো যখন এটাকে আমরা ডিপলি শিখবো। অ্যান্ড্রয়েডের একদম সিকিউরিটি লেভেল থেকে শুরু করে ডিপে যাব, তখন আমরা প্যাকেজ নেম সম্পর্কে আরো বিস্তারিত জানবো এবং প্যাকেজ নেমের আরো অনেক কাজ আছে। সো দেন এখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা সিলেক্ট করছি। আমরা এপিআই লেভেল 29 এখানে দেওয়া আছে, অ্যান্ড্রয়েড 10 লেখা আছে। আচ্ছা, এটার একটু কথা বলি, সেটা হচ্ছে এপিআই লেভেল এখানে যদি আপনি 29 সিলেক্ট করেন বা 28 সিলেক্ট করেন, দেখেন আমার এখানে একটা ইয়ে দেখাচ্ছে যে ইউর অ্যাপ উইল রান অন অ্যাপ্রক্সিমেটলি 81.2% অফ ডিভাইসেস। অর্থাৎ আহ, পৃথিবীতে যতগুলো অ্যান্ড্রয়েড ইউজার আছে তার মধ্যে আমার এই অ্যাপসটা মোটামুটি 81.2% ডিভাইসে রান করা সম্ভব। কারণ মোটামুটি 81.2 ডিভাইসে অ্যান্ড্রয়েড 10 ইউজ করে এখনও। বাট এখনকার যে ফোনগুলো এখন লেটেস্ট চলে আসলে অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত চলে আসছে। অ্যান্ড্রয়েড 15, অ্যান্ড্রয়েড 14 এগুলো এখন চলছে। কিন্তু আমরা যদি অ্যান্ড্রয়েড 15 সিলেক্ট করি, দেখেন অ্যান্ড্রয়েড 15 সিলেক্ট করি, তাহলে আমার দেখাচ্ছে লেস দেন 1%, মানে 1%-এরও কম ডিভাইস আমার অ্যাপসটা চলবে। সো আপনি এখন চিন্তা করেন যে আপনি একটা অ্যাপস বানালেন এবং এই অ্যাপসটা মাত্র 1% মানুষ ইউজ করতে পারতেছে ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে চলবে? তাহলে কি হইলো? সো আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে মাথায় রেখে যে আমরা যেটা বানাচ্ছি সেটা আসলে কতটুকুলো মানুষের ডিভাইস বা কতটুকু পর্যন্ত মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে। আপনি আবার তাই বলে যদি একদম অ্যান্ড্রয়েড 4, 5 দিয়ে দেন তাইলে আবার ঝামেলা।
ঠিক আছে? তাইলে দেখবেন যে অনেক ফিচার আপনি হারায় ফেলতেছেন। কারণ অ্যান্ড্রয়েডের বেশ কিছু ফিচার আছে যেগুলো পূর্ববর্তী ভার্সনে ছিল না। সো আমরা সবচেয়ে বেটার অপশন হচ্ছে অ্যান্ড্রয়েড 10 অথবা 11 সিলেক্ট করা। কারণ অ্যান্ড্রয়েড 10 মোটামুটি সব ডিভাইসেই আছে। এবং অ্যান্ড্রয়েড 10 এ যে ফিচারগুলো আছে, অ্যান্ড্রয়েড 10 এর পরে 11, 12, 13, 14, 15 এ খুব বেশি আপডেট তারা করেনি। সিকিউরিটি আপডেট করেছে শুধু। অ্যান্ড্রয়েড 10 থেকে 10 এর পরে যে আপডেটগুলো আসছে এগুলো মোটামুটি শুধু সিকিউরিটি আপডেট করছে। বাট অ্যান্ড্রয়েডের ফিচারে তেমন কোনো একটা আপডেট নাই। সো আমরা 10 সিলেক্ট করতে পারি অথবা 11 সিলেক্ট করতে পারি। 11 সিলেক্ট করলে দেখবেন যে এটা মোটামুটি আরো কমে গেছে। রেটটা আরো কমে গেছে। সো আমরা 10 সিলেক্ট করে কাজ করতে পারি। এটা এপিআই লেভেল। আপনাদের ফোনের দেখবেন অ্যান্ড্রয়েডের প্রত্যেকটা এপিআই লেভেলের আবার আলাদা, আলাদা নাম আছে। যেমন ভ্যানিলা আইসক্রিম, মানে এরা আজব, আজব কিছু নাম দেয়। পাই, কিউ, আর, এস, ঠিক আছে? সো অ্যান্ড্রয়েড আমরা 10 সিলেক্ট করে আমরা এখানে গ্রুভি ডিএসএল সিলেক্ট করে দিব। ঠিক আছে? আমরা যেহেতু এটা যদি কটলিনে করতাম কটলিন ডিএসএল ভালো হইতো, বাট আমাদের গ্রুভি ডিএসএল এটা যদিও সাজেস্ট করছে কটলিন ডিএসএল, বাট আমরা গ্রোভি ডিএসএল এ কাজ করব। আপাতত এটা এতটুকু জেনে রাখেন, এগুলা বিস্তারিত পরে জানবো যখন আমরা আরো ডিপ লেভেলে কাজ করব। সো আমরা যখন ফিনিশ ক্লিক করব আমাদের প্রজেক্টটা বিল্ড হবে। অ্যান্ড্রয়েড স্টুডিও ও নিজের মতো করে এটা বিল্ড করবে। সব ফাইলগুলো যেখানে যত ফাইল তৈরি করা লাগে সেগুলো এক জায়গায় করে ও আমাদের একটা কমপ্লিট স্ট্রাকচারের প্রজেক্ট দিবে। এই অ্যান্ড্রয়েড স্টুডিও একটা আইডি সফটওয়্যার, আপনারা যারা জানেন তাদেরকে, আর যারা জানেন না দুজনকেই বলছি, যারা অ্যান্ড্রয়েড স্টুডিও বা যে কোনো আইডি সফটওয়্যারের কাজ হচ্ছে আপনার সমস্ত কোডগুলোকে কম্পাইল করে একটা পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন রিটার্ন করা। ঠিক আছে? আপনি যদি এটা চাইলে আপনি ভিএস কোডেও অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারেন, বাট আপনাকে যেটা করতে হবে প্রত্যেকটা কোড আলাদা আলাদাভাবে ডেভেলপ করে কোন কোডের সাথে কোন কোড প্যাচ আপ করতে হবে সবকিছু আপনার নিজের হাতে করতে হবে। এটা হিউজ প্যারা, একটা অ্যাপ বানাইতে গেলে আপনি হিউজ প্যারার মধ্যে পড়বেন। বাট এখন এই জিনিসটা আপনাকে ফেস করতে হচ্ছে না, শুধুমাত্র এই আইডি থাকার কারণে। আইডি থাকলে আপনি জাস্ট ওয়ান ক্লিকের মধ্যে সবকিছু করে ফেলতে পারতেছেন। দেখেন ও অনেকগুলা, আমি কিন্তু কিছু করিনি, অনেকগুলা ফাইল কিন্তু একা একা ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমরা কিছু কমান্ড দিছি, এই ফাইলগুলো ও নিজের মতো করে ক্রিয়েট করে ফেলছে। সো এই ফাইল স্ট্রাকচার সম্পর্কে আমরা আজকে জানবো এবং বেসিক কিছু বিষয় আমরা দেখব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এটা ইয়েস আসলে আপনার ইয়েস করে দিবেন, না আসলে না করে দিবেন, সমস্যা নাই। যদি আসে তাহলে ইয়েস করে দিবেন এই পপআপটা, না আসলে সমস্যা নাই। ওকে। সো এটা বিল্ড হইতে কিছুটা সময় লাগে কারণ অনেকগুলো ফাইল একসাথে প্যাচ আপ করে। তো সবকিছু মিলে একটু সময় দিতে হবে এখানে। এটা যখন বিল্ড হয়ে যাবে তখন আমরা আসলে এদের পূর্ণাঙ্গ স্ট্রাকচারটা দেখতে পারবো। এখানে যেগুলো ভেঙে ভেঙে আছে এটা আমাদের একটা ফরম্যাটে চলে আসবে। সে পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এখানে আমি আরো কিছু কথা বলি। সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড মূলত ২ টা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে। একটা হচ্ছে এক্সএমএল আর একটা হচ্ছে জাভা। মানে আমরা যেটা যে জাভা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব। সো আপনার কটলিন নিয়ে কাজ করলে কটলিন, জাভা নিয়ে কাজ করলে জাভা। সো সাথে এক্সএমএল থাকে। এখন এক্সএমএল জিনিসটা হচ্ছে এইচটিএমএল বোঝেন কারা, কারা? আপনারা এইচটিএমএল সম্পর্কে জ্ঞান আছে কাদের, কাদের? আমার কথা কি শোনা যায়? বোঝা যায়? আচ্ছা, আপনারা মাইক্রোফোন অন করে ভয়েসে কথা বলতে পারেন, সমস্যা নাই। চ্যাটিং এ কথা বলার দরকার নাই। বিকজ অফ আমরা এখানে কাজ করব, তো চ্যাটিং দেখাটা বা কাজ করতে করতে চ্যাট করাটা একটু মুশকিল। সো আপনারা ভয়েসে কথা বলতে পারেন মাইক্রোফোন অন করে, যেহেতু আমরা এখানে কয়েকজন আছি, সমস্যা নাই। এইচটিএমএল সম্পর্কে ধারণা আছে কার কার একটু বলবেন? এইচটিএমএল সম্পর্কে যাদের ধারণা আছে তাদের কাছে এক্সএমএল ধরেন পানিপাত হয়ে যাবে। ঠিক আছে? এক্সএমএলও যায়, এইচটিএমএলও তাই। এগুলা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এক্সএমএল বলেন, এইচটিএমএল বলেন, এগুলাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে না। এগুলাকে বলে হচ্ছে আপনার মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা দিয়ে আপনি স্ট্রাকচার তৈরি করতে পারবেন, ফ্রেম তৈরি করতে পারবেন, কোনো ফাংশনাল কিছু করতে পারবেন না। সো এক্সএমএলও যায়, এইচটিএমএলও তাই। প্রায় ধরেন যে 80-90% সেম। কিছুটা আপনি অমিল পাবেন বা কিছুটা চেঞ্জেস পাবেন। ঠিক আছে? সো এক্সএমএলটা দিয়ে মূলত অ্যাপসের ডিজাইনটা করা হয়। আপনি যত ভালো এক্সএমএল পারবেন আপনি তত ভালো ডিজাইন করতে পারবেন।
যত ভালো জাভা পারবেন তত ভালো অ্যাপের ফাংশনালিটি ঘটাইতে পারবেন, অ্যাপের ভিতরের ব্যাকএন্ডের কাজকর্ম করতে পারবেন। সো দেখেন না কিছু কিছু অ্যাপস অনেক সুন্দর ইউআই দিয়ে করা, এগুলো আসলে এক্সএমএল এর খেলা। যত ভালো এক্সএমএল কোড বুঝতে পারবেন, এটাকে যত ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনি তত সুন্দর ইউআই তৈরি করতে পারবেন। ইউআই তৈরি করা হয় মূলত এক্সএমএল দিয়ে, আর এই ইউআই কে ফাংশনাল করা হয় মূলত জাভা দিয়ে। সো দেখেন আমাদের এটা স্ট্রাকচারে চলে আসছে অলরেডি। এখানে মূলত দুইটা ফোল্ডার, গ্রেডেল স্ক্রিপ্ট আর অ্যাপ। ঠিক আছে। সো গ্রেডেল স্ক্রিপ্টের দিকে আপাতত মনোযোগ দেওয়ার কোনো দরকার নাই, মনে করেন এটা কোনো কাজেরই না, জাস্ট হুদায় দিয়ে রাখছে, এটা পরে দেখবো আমরা। সো অ্যাপস ফোল্ডারটা যদি আমরা এক্সটেন্ড করি, এখানে আমরা তিনটা ফোল্ডার পাই, একটা হচ্ছে ম্যানিফেস্ট, একটা হচ্ছে জাভা, আর একটা হচ্ছে রিসোর্স। সো এই ম্যানিফেস্ট, জাভা এবং রিসোর্স, এই তিনটা ফোল্ডার আমরা আজকে জাস্ট ফোল্ডার সম্পর্কে পরিচিতি লাভ করবো এবং এই অ্যাপটাকে রান করে দেখবো যে আসলে কি আসে, এতটুকুই। আগামীকালকে আমরা আরো বিস্তারিত এলাবোরেশন দেখবো। সো ম্যানিফেস্ট ফোল্ডারটা মূলত হচ্ছে এই যে টোটাল অ্যাপসটা আছে, এই টোটাল অ্যাপসের মধ্যে এর মধ্যে একটা ফাইল আছে, দেখেন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল, জাস্ট একটা ফাইল আছে। সো এই ম্যানিফেস্ট ফোল্ডার বা ফাইলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এই যে টোটাল অ্যান্ড্রয়েড অ্যাপসটা, এই অ্যাপসটা কোথায় কি করবে না করবে, এই টোটাল পারমিশন হ্যান্ডেলিং এর বিষয় এবং টোটাল যাবতীয় বিষয় এখানে থাকে। আপনি বলতে পারেন, ধারণা করতে পারেন যে টোটাল অ্যান্ড্রয়েড সিস্টেমের বস হচ্ছে এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। ঠিক আছে, টোটাল সিস্টেমের বস সে। এখন আপনি যদি কিছু করতে চান তাহলে আপনাকে এর কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে। ঠিক আছে, আবার ছোটখাটো কাজের জন্য তার কাছে যাওয়া লাগবে না। ছোটখাটো কাজ এগুলো সে আমরা অ্যাপস নিজেই ডিসিশন নিতে পারে, বাট যখন আপনি বড় কিছু অ্যাপসের মধ্যে ঘটাতে চান, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কাছ থেকে আপনাকে পারমিশন নিয়ে আসতে হবে। আমরা একটু কোডটা ওপেন করে দেখি। ওপেন করলে একটু হিজিবিজি লাগবে, এটা বোঝার দরকার নাই। জাস্ট আমি আপনাকে এতটুকু বলি যে এখানে যে কোনো কাজ করতে গেলে আপনার এটা পারমিশন এখান থেকে নিতে হবে। এখানে পারমিশন নেওয়ার পরেই আপনি সামনের দিকে কোডগুলা করতে পারবেন, জাভাতে বলেন বা এক্সএমএল এ বলেন, তার আগে পারবেন না। ঠিক আছে, সো তার আগে করলেও কাজ করবে না, ইরোড দিবে। এটা হচ্ছে বিষয়। সাপোজ আপনি অ্যাপসের মধ্যে ইন্টারনেট কানেকশন নিয়ে কিছু করতে চান, এটা বড় ডিসিশন, অ্যাপসের মধ্যে ইন্টারনেট দিয়ে কিছু ঘটাইতে চান, ওই পারমিশন, ইন্টারনেট পারমিশন ম্যানিফেস্টের কাছ থেকে নিতে হবে। আপনি অ্যাপসের ফোনের ক্যামেরা ইউজ করতে চান, ক্যামেরার পারমিশন ম্যানিফেস্টের কাছ থেকে নিতে হবে। আপনি ফোনের গ্যালারি ইউজ করতে চান, গ্যালারির পারমিশন ম্যানিফেস্টের কাছ থেকে নিতে হবে। আপনারা বিভিন্ন অ্যাপস ওপেন করলেই দেখেন না অ্যালাও পারমিশন চায়, বিভিন্ন পারমিশন চায়, মাইক্রোফোন পারমিশন চায়, ক্যামেরা পারমিশন চায়, আম, তারপরে আপনার এসএমএস পারমিশন চায়, নোটিফিকেশন পারমিশন চায়। এই পারমিশনগুলো মূলত ম্যানিফেস্ট হ্যান্ডেল করে। ম্যানিফেস্টের কাছ থেকে এই পারমিশনগুলো আপনাকে নিয়ে আসতে হবে, তারপরে এগুলাকে ফাংশনাল করার জন্য জাভাতে কোড করতে হবে। এটা হচ্ছে ম্যানিফেস্টের কাজ। আচ্ছা, জাভা ফোল্ডারের কাজ কি? জাভা ফোল্ডারের কাজ হচ্ছে আহ, এর ভিতরে শুধু জাভা কোডগুলো থাকে আর কি। জাভা ফোল্ডারের ভিতরে এই দুইটা আমাদের লাগবে না, আমাদের লাগবে শুধুমাত্র উপরে যেটা একটা প্যাকেজ, দেখেন আমরা যে প্যাকেজ নেমটা দিয়েছিলাম সেই প্যাকেজ নেমটা এখানে দেখতে পাচ্ছি এবং ওর আন্ডারে একটা ফাইল আছে, সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটি এখানে এক্সটেনশনটা দেখা যায় না, বাট এক্সটেনশনটা আমরা এখানে দেখতে পারি। মেইন অ্যাক্টিভিটিটার জাভা, অর্থাৎ এটা একটা জাভা ফাইল। সো জাভা ফোল্ডারের মধ্যে জাস্ট জাভা ফাইল বা জাভা প্রোগ্রামিং কোডগুলো এর ভিতরে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে। আরেকটা আছে রিসোর্স ফোল্ডার। রিসোর্সের মধ্যে আবার অনেকগুলো ফোল্ডার আছে, ড্রয়েবল আছে, লেআউট আছে, এমআইপি ম্যাপ আছে, ভ্যালুস আছে, এক্সএমএল আছে। তো রিসোর্সের মধ্যে আমি যদি শর্ট করে বলি যে রিসোর্স ফোল্ডারটা মূলত হচ্ছে অ্যান্ড্রয়েডের রিসোর্স ডিরেক্টরি। অর্থাৎ অ্যান্ড্রয়েডের মধ্যে আমরা যদি কোনো ইমেজ নিয়ে কাজ করি, কোনো অডিও নিয়ে কাজ করি, যেটা অ্যাপসের ভিতরে আছে, যেটা সার্ভার থেকে লোড করা হচ্ছে না বা বাইরে থেকে লোড করা হচ্ছে না, অ্যাপসের ভিতরে নিজস্ব ডেটাটা। যেমন অ্যাপসের ভিতরে আপনারা বিভিন্ন আইকন দেখেন না, অ্যাপসের ভিতরে তো অনেক আইকন থাকে, এই আইকনগুলো কি সবসময় সার্ভার থেকে লোড করা হয় না, অ্যাপসের নিজস্ব ডেটার মধ্যে এগুলো রাখা আছে, এই আইকনগুলো কোথাও না কোথাও স্টোর করে রাখা আছে। সো এই যে রিসোর্স ফাইল হাবিজাবি যে জিনিসপাতিগুলো আছে, এগুলো রিসোর্স ফোল্ডারের মধ্যে রাখা হয়। অ্যাপসের আইকন বলেন, যদি ইন্টারনাল ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক বলেন, যেমন কিছু কিছু অ্যাপস আছে না যে যেমন বিকাশ অ্যাপসের কথাই বলি, পেমেন্ট করলে একটা শব্দ হয় না, টুং করে একটা শব্দ হলো, কি মনে করেন যে ছোটোখাটো কিছু আওয়াজ নোটিফিকেশন আকারে আসতেছে, এই সব টুকটাক যে আওয়াজগুলো আছে বা অডিও ফাইলগুলো আছে বা ছোট ছোট আইকন, এগুলো হচ্ছে যে আপনার এই রিসোর্স ফোল্ডারের মধ্যে আছে। এবং রিসোর্স ফোল্ডারের মধ্যে আরও বেশ কিছু জিনিস আছে। মেইন ইম্পর্টেন্ট যেটা আমাদের যে দুইটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে ড্রয়েবল এবং লেআউট। ড্রয়েবলের মধ্যে আমি এতক্ষণ যেগুলো বললাম বেসিক্যালি ইমেজ থাকে, ড্রয়েবলের মধ্যে ইমেজ বা আইকনগুলো আমরা রাখতে পারি। এবং লেআউট ফোল্ডারটা হচ্ছে, লেআউট নামটা শুনেই বুঝতে পারতেছেন যে লেআউটটা হচ্ছে মূলত অ্যাপসের লেআউট। প্রত্যেকটা পেজ, অ্যাপসের প্রতিটা পেজ এক একটা লেআউট। হোম পেজ একটা লেআউট, আপনার সাইন আপ পেজ একটা লেআউট, লগ ইন পেজ একটা লেআউট। ঠিক আছে, আপনার হচ্ছে যে প্রোফাইল পেজ একটা লেআউট। প্রত্যেকটা পেজের জন্য আমাদের লেআউট তৈরি করতে হবে, প্রত্যেকটা পেজের জন্য আমাদেরকে ডিজাইন করতে হবে, ডিজাইনগুলো রাখা হবে মূলত এই লেআউট ফোল্ডারের মধ্যে, এবং এটা এক্সএমএল এ। ঠিক আছে, এই কোডটা আমরা ডিজাইনগুলো হবে মূলত এক্সএমএল এ। সো আমি এতক্ষণ পর্যন্ত যা বকবক করলাম,
এইটার কি কোনো মানে বেনিফিট পাচ্ছেন বা বুঝতে পারতেছেন কিছু? বা আমার কথায় যতটুকু বলছে এতটুকু কি বোঝা যায় যে আমি আসলে এতক্ষণ যে আলোচনা করলাম এটা কোনো কাজের মনে হলো? আমাদের মূলত আমি এতক্ষণ যেটা বললাম সেটা শর্ট ফর্ম আমি বলি। আমরা মূলত কাজ করব ২ টা জিনিস নিয়ে। একটা হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে এক্সএমএল। এক্সএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি? যেটা দিয়ে আপনি স্ট্রাকচার তৈরি করতে পারেন, যেমন HTML। এবং HTML যারা জানেন তাদের জন্য XML শেখাটা মানে ইজি হয়ে যাবে, একদম ইজি। XML ও যা HTML ও তাই, একই রকম ধরে নেন, বাট কিছুটা ডিফারেন্ট আছে। এখন আমি আমার কথা বলেন যে আমি এখন এতক্ষণ পর্যন্ত যেটা যেটা বললাম সেটার কোনো বেনিফিট আপনারা পাইলেন কিনা, বা যেটা যেটা বললাম এতটুকু বুঝলেন কিনা, বা এখানে কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, এইটার কোনো কোশ্চেন আছে কারো এখানে? আমি যেটা বললাম এটার এগেনস্টে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যেতে পারি। সো যদি কারো মনে হয় যে ওভার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলতে পারেন যে এতটুকুই থাক, আগামী দিন আমরা দেখব। যদি মনে হয় যে এক্সট্রা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা অফ করা যেতে পারে, বা আমরা অতটুকুই আবার রিভিশন দিয়ে দিব। কারণ একদিনে সবকিছু শিখে ফেলা সম্ভব না, আবার চাইলে একদিনেই অনেকটা সিলেবাস কভার করা পসিবল। তো যেহেতু আমরা এটা শর্ট কোর্স করেছি, প্রায় 30টা ক্লাসের মাধ্যমে আমরা শেষ করব। সো আমাদেরকে বেশ কিছু জিনিস শিখতে হবে, ফাস্ট শিখতে হবে, এবং এটা প্র্যাকটিস করতে হবে। আপনি শুধু দেখে গেলেন বাট কোনো রেসপন্স করলেন না, এটা কোনো কাজে আসবে না। শুধু দেখে গেলেন, ভিডিওগুলো দেখলেন, কাজ করলেন না, বসলেন না পিসিতে, দেখে দেখে কিন্তু মনে হয় যে আসলে এটা ইজি, এটা পারবো, কোনো ব্যাপার না, বাট আপনি কোড করতে বসেন দেখবেন আটকে গেছেন। কোড এমনই একটা জিনিস, কোড আর ম্যাথ একই জিনিস। আপনি ম্যাথ চোখে দেখলে মনে হয় যেটা পারবো, বাট যখন করতে যাবেন তখন আটকে যাবেন। ঠিক আছে? কোডিংও সেম জিনিস। কোডিং এর আপনি যখন থিওরি দেখতেছেন তখন দেখে মনে হয় এটা তো ইজি, কোনো ব্যাপারই না। কিন্তু যখন কোড করতে বসবেন তখন দেখেন আটকে গেছেন। ঠিক আছে? সো আমরা জাভা টাভা মাথা থেকে ভুলে যান। সবকিছু বাদ, আমাদের মাথায় এখন যেটা আসতে হবে সেটা হচ্ছে এক্সএমএল। আমরা সব যদি কেটে দিই, আমাদের সামনে প্রথমত ২টা ফাইল এভাবে ওপেন হয়। প্রথমে দেখালাম যেটা ২টা ফাইল ওপেন হয়, একটা হচ্ছে জাভা আর একটা হচ্ছে এক্সএমএল, পাশাপাশি ওপেন হয়। সো আমরা প্রথমে সবগুলা কেটে দিব। দেওয়ার পর আমরা অ্যাপ ফোল্ডারটা এক্সট্রাক্ট করব। আমরা এখানে যাব রিসোর্সের মধ্যে, লেআউটের মধ্যে দেখেন অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল। এইটা হচ্ছে হোম পেজ, ডিফল্টভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদেরকে তৈরি করেই দিছে এটা। ঠিক আছে? যদি যাদের এরকম আসবে তারাই যে এখানে দেখেন একটা বাটন আছে, স্প্লিট বাটন। এটার অর্থ হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও এমন একটা স্টুডিও যেখানে আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করতে পারবেন, আপনার কোড লেখা লাগবে না। এখানে বাটন এনে এখানে ছেড়ে দিলে এখানে একটা বাটন চলে আসবে, ইমেজ ভিউ এনে ছেড়ে দিলে ইমেজ ভিউ হয়ে যাবে, সুইচ এনে ছেড়ে দিলে সুইচ হয়ে যাবে। ঠিক আছে? অ্যান্ড্রয়েড স্টুডিও এই সুযোগ সুবিধাটা দেয় যে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করতে পারবেন অ্যাপসের। বাট এটা কাজে আসে না, বা এটা প্রফেশনাল না। আমরা কোড করেই ডিজাইন করব। যখন আপনি দেখতেছেন যে কোড করতে আর ভালো লাগতেছে না তখন আপনি এটা করতে পারেন, বাট আপনাকে দিন শেষে সুন্দর একটা ফরম্যাট আনার জন্য কোড করাই লাগবে, যতই ডিজাইন করেন। সো এরকম আসলে এখানে দেখবেন স্প্লিটের একটা বাটন আছে, কোড আর ডিজাইন একসাথে। এই পাশে কোড দেখাবে, এই পাশে ডিজাইন দেখাবে। ঠিক আছে? এই পাশে কোড, এই পাশে ডিজাইন। আপনি যদি চান শুধু কোড রাখবেন, কোড করতে করতে একটা সময় অভ্যস্ত হয়ে যায় মানুষ, যে ডিজাইন দেখার প্রয়োজন পড়ে না, ও জানে যে যেটা কোড করতেছে সেটার আউটপুট কি আসবে। এতটা কনফিডেন্ট চলে আসে তখন, আর এই এক পাশে ডিজাইন করে এক পাশে দেখার প্রয়োজন পড়ে না। তাদের জন্য এইটা। আর আমরা যেহেতু বিগিনার, আমাদের জন্য এইটা। কোড করব আর এটার আউটপুট দেখবো এই পাশে। ঠিক আছে? সো এটার ফরম্যাটটা আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। ফরম্যাট সম্পর্কে জেনে থাকা ভালো। আগে বেসিক নলেজটা নেন। আমরা HTML শুরু করি কিভাবে বলেন তো? একটা ট্যাগের মাধ্যমে না? HTML তো শুরু করে একটা ট্যাগের মাধ্যমে, যেকোনো একটা ট্যাগ। এটা হতে পারে HTML, এতটুকু তো সবাই জানার কথা। ইন্টারমিডিয়েট যারা পড়ছেন তাদের তো এতটুকু জানার কথা যে HTML শুরু হয় এভাবে, শেষ হয় এভাবে। যেকোনো ট্যাগ, HTML এর যেকোনো ট্যাগ ঠিক এভাবে না? এভাবেই তো শুরু হয় সামথিং এভাবে। সো যেকোনো ট্যাগ, এটা হতে পারে বিয়ার ট্যাগ, হতে পারে আপনার এটা অ্যাঙ্কর ট্যাগ, বা যেকোনো সামথিং। সো আমাদের এক্সএমএলও শুরু হয় মূলত এভাবেই। এবং আমরা কি দেখেছি, এইচটিএমএল এর মধ্যে আমাদের এই ট্যাগের মধ্যে আবার প্রপার্টি লেখা যাইতো না, যেটাকে আমরা কি বলতাম, অ্যাট্রিবিউট বলতাম না? সো এই যে এই ট্যাগের মাঝখানে যেগুলো লেখা হইতো, যেমন আমরা যদি একটা অ্যাঙ্কর ট্যাগ লিখতাম, অ্যাঙ্কর ট্যাগ লিখলে কি হয়? আমি যতটুকু বলছি এতটুকু তো সবার একটা বেসিক ধারণা আছে, তাই না? তাহলে বুঝতে সুবিধা হবে, না হলে আমি এইচটিএমএল প্রথম থেকে বোঝাবো দরকার হলে। সো অ্যাঙ্কর ট্যাগ যখন আমরা লিখি তখন কিন্তু এভাবে শুরু হয়, এবং আমরা চাইলে এভাবে শেষ করতে পারি। এখানে কোড করাটা একটু ঝামেলা।
এভাবে শেষ করি। বাট আমরা কিন্তু এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আবার কিছু লিখতাম না, যেমন এই স্রেপ লিখে এখানে একটা লিঙ্ক দিয়ে দিতাম যে লিঙ্কটা ওপেন হবে। ঠিক আছে, যে লিঙ্কটা যেখানে ক্লিক করলে লিঙ্কটা ওপেন হবে। এই যে ট্যাগের মাঝখানে যেটা লেখা এটা হচ্ছে অ্যাট্রিবিউট, মানে ওই ট্যাগের এলিমেন্ট বা ট্যাগের বিভিন্ন কিছু প্রকাশ করে, বৈশিষ্ট্য প্রকাশ করে। এতটুকু তো জানেন সবাই নাকি? না এটা আমি নাকি এটাও এলাবোরেট করে বোঝাবো? তাহলে বলেন, এটা আমি বিস্তারিত বোঝাচ্ছি যদি না বুঝেন। আচ্ছা, সো এই যে এলিমেন্ট মানে ট্যাগের বৈশিষ্ট্য প্রকাশ করে এই অ্যাট্রিবিউট গুলা। সো দেখেন আমরা যদি সব বাদ দেই, এখানে যা আছে সব বাদ দেন, কেটে দিলাম আমরা। ঠিক আছে, এইটা কি, এই ফরম্যাটটা কি একটু চেনা চেনা লাগে না? এই ফরম্যাটটা একটু চেনা চেনা লাগে না? দেখেন, এইটা হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে একটা ট্যাগ, মাঝখানের এগুলা শুধু এলিমেন্ট। বাট আমরা এটা আমরা এখান থেকে যদি কেটে দিই, এটুকু এতটুকু ধরেন কেটে দিলাম, এই ফরম্যাটটা এখন চেনা চেনা লাগে না? এটা তো HTML এর একটা ফরম্যাট ধরেন, এরকম এখানে শেষ, এখানে শুরু, এখানে শেষ। এখন মাঝখানে এখানে কিছু এলিমেন্ট দেওয়া আছে, এই ট্যাগের কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা আছে, জাস্ট এতটুকুই, এর চাইতে বেশি কিছু না। এখানে যে হিজিবিজি লেখাগুলো ছিল এগুলো হচ্ছে এই ট্যাগের, এই যে কনস্ট্যান্ট লেআউটের যে ট্যাগ, এই ট্যাগটার কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা আছে। এটাই, এটাই এক্সএমএল। এইচটিএমএলও যা, এক্সএমএলও তাই, আপনার অনেক মিল আছে, 70-80% মিল। বাট এইচটিএমএলে যেমন আমরা একটা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতাম, এখানে অনেক অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। এই এক্সএমএল এর একটা ট্যাগের অনেক অ্যাট্রিবিউট থাকে, অনেক হিউজ অ্যামাউন্টের অ্যাট্রিবিউট থাকে প্রত্যেকটা ট্যাগের। সো এটা হচ্ছে সেই ট্যাগ। এখন আসেন, এই যে ট্যাগগুলো এগুলার এক একটার এক এক রকম কাজ। ঠিক আছে, আমরা তো এইচটিএমএল এর ট্যাগগুলো সম্পর্কে মোটামুটি জানি, বাট এক্সএমএল এর ট্যাগের কাজ কি এটা তো আমরা জানি না। সো দেখেন, এইচটিএমএল এ যেমন শুরু করার জন্য বডি হেড ট্যাগ লাগতো, হেডের মধ্যে বডি দিয়ে, বডির মধ্যে আমরা সমস্ত কিছু করতাম, যত কোড করতাম সব বডির মধ্যে করতাম। তো এক্সএমএল এর বিষয়টা হচ্ছে যত কোড আমরা করি সেটা কোনো না কোনো লেআউটের মধ্যে থাকে, কোনো না কোনো লেআউট। এক্সএমএল এর আবার অনেকগুলো লেআউট আছে, লিনিয়ার লেআউট, কনস্ট্যান্ট লেআউট, রিলেটিভ লেআউট। ঠিক আছে, অনেকগুলো লেআউট আছে। সো আমরা যে কোনো একটা লেআউটকে নিয়ে যত ডিজাইন করব এই লেআউটের পেটের মধ্যে করতে হবে। বুঝতে পারছি? যেমন এইচটিএমএল এ কি, আমরা বডি করলাম এবং এই বডির পেটের মধ্যে বডি শেষ করলাম, বডি শুরু করলাম, তাই না? এবং এই বডির পেটের মধ্যে আমরা H1 ট্যাগ নিই, H2 ট্যাগ নিই, বা সামথিং হাবিজাবি ইমেজ ভিউ নিই, যা কিছু নেই, ইমেজ ট্যাগ নেই বা অ্যাঙ্কর ট্যাগ নিই, যা কিছু নেই বডির মধ্যে করি না? সেই বডির মধ্যে আমরা অনেক এলিমেন্ট নিয়ে খেলা করতে পারি, অনেক ডিজাইন করতে পারি। সো সেম জিনিসটাই এক্সএমএল এ হচ্ছে, এই বডি জিনিসটাই কাজ করে লেআউট হিসাবে। এই বডির নামটাই ধরেন লেআউট। এই যে পুরা বডিটা, অ্যান্ড্রয়েডের যে অ্যাপসের যে বডি, এই বডিটাকে এক একটা লেআউট বলে অ্যান্ড্রয়েডের ভাষায়। সো এই লেআউটের পেটের মধ্যে আমরা বিভিন্ন কিছু নিতে পারি। আমাদের অ্যান্ড্রয়েডের যত জিনিসপাতি থাকে যেগুলো দেখেন সবগুলো আমরা নিতে পারি, ইমেজ নিতে পারি, টেক্সট নিতে পারি, আপনার ভিডিও নিতে পারি। ঠিক আছে, যা ইচ্ছা তাই নিতে পারি, যে কোনো কিছু নিতে পারি, যেটা যেটা আমাদের দরকার সেটা সেটা আমরা এই বডির মধ্যে নিব, অর্থাৎ অ্যান্ড্রয়েডে যেটাকে আমরা লেআউট বলি। ঠিক আছে, এখন এই অ্যান্ড্রয়েডের আবার এক্সএমএল এর আবার বেশ কিছু লেআউট আছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউট, যেটা ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে। দেখেন, আমাদের এই নাম এইচটিএমএল এর জিনিসটা হচ্ছে, এইচটিএমএল এর নামগুলো সুন্দর ছিল, মুখস্থ রাখা সহজ ছিল, শুনলেই মনে হয়। বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে নামগুলো একটু হিজিবিজি নাম, দেখতে ভালো লাগে না, বলতে অনেক জটিল, এটাই সমস্যা। তাছাড়া সেম জিনিস। সো এখানে কনস্ট্যান্ট লেআউট আছে, সবকিছু আছে। সো আর ধরেন যে আমরা এটা কনস্ট্যান্ট লেআউট দিয়ে করা আছে, আমরা এটাকে অন্য লেআউটে কাজ করব। লিনিয়ার লেআউট আছে, রিলেটিভ লেআউট আছে। সো আমরা শেখার জন্য সবচেয়ে ইজি হচ্ছে লিনিয়ার লেআউট। সো আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করবো, আমরা এই পুরাটাকে কেটে দিব, আমরা এটাকে লিনিয়ার লেআউট বানাবো, এতটুকু থেকে কেটে দিয়ে এই যে আমরা এখানে লিনিয়ার লেআউট বানাবো। দেখেন এর লিখলে আমাদের কাছে সাজেশন চলে আসবে, এই যে লিনিয়ার লেআউট চলে আসছে, আমরা লিনিয়ার লেআউট দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন একটা লাল দাগ দেখাচ্ছে। আচ্ছা, লাল দাগ দেখাচ্ছে, বাট কেন লাল দাগ দেখাচ্ছে? আগে তো সবকিছু ঠিকঠাক ছিল। এই লিনিয়ার লেআউটের একটা প্রপার্টি আছে যেটা মাস্ট বি ডিক্লেয়ার করতে হয়, বা একটা অ্যাট্রিবিউট আছে যেটা মাস্ট বি আপনাকে দিতেই হবে। যেমন ধরেন আমরা আহ, আমরা যখন HTML লিখতেছিলাম আমাদের কিন্তু কোনো মাস্ট বি কোনো অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতেই হবে এমন কোনো জিনিস ছিল না। আছে কি এমন কোনো ট্যাগ যেখানে মাস্ট বি ডিক্লেয়ার করতেই হবে? একটা ট্যাগ কিন্তু আছে, বলেন তো কি? একটা ট্যাগ আছে যেখানে আপনি ট্যাগ লিখছেন, বাট যদি ট্যাগের ভিতরকার প্রপার্টি বা এলিমেন্ট বা অ্যাট্রিবিউট না দেন তাহলে ওই ট্যাগের কোনো কাজ নেই। বলেন তো এরকম দু একটা ট্যাগ বলেন তো, অনেক কয়টাই আছে, আমি একটা না, নাম বলতে পারেন কেউ?
হ্যালো, এইচটিএমএল এর এরকম দু একটা ট্যাগের নাম কি কেউ বলতে পারেন যেটার ভিতরে প্রপার্টি অর্থাৎ এই যে বডির ভিতরে আমরা সামথিং কিছু একটা লিখবো, এই যে এইখানে যে এলিমেন্ট বা অ্যাট্রিবিউটটা না দিলে এই ট্যাগের কোনো মূল্য নাই, ট্যাগ কোনো কাজের না, এমন কোনো ট্যাগের নাম বলতে পারেন? বা জি, হ্যাঁ, ভেরি গুড, ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের ভিতরে যদি আমরা ইমেজের রিসোর্স না দেই বা ইমেজের লিঙ্কটা না ধরায় দেয়, ইমেজের তো কোনো কাজ নাই, ওটা তো ব্ল্যাঙ্ক হয়ে থাকবে বা একটা মানে দেখাবে, ইরোড দেখাবে। সো লিনিয়ার লেআউট এরকম একটা ট্যাগ যেটার আপনার একটা মাস্ট বি একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ঠিক আছে, ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশনটা হচ্ছে এই যে আমাদের স্ক্রিন, এই স্ক্রিনটা ভার্টিক্যালি থাকবে নাকি হরিজেন্টালি থাকবে। ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল আবার কি, এটা তো বোঝেন। ভার্টিক্যাল হচ্ছে লম্বালম্বি, একটার নিচে আরেকটা, একটার নিচে আরেকটা, এলিমেন্টগুলো কিভাবে থাকবে একটার নিচে আরেকটা। আর হরাইজন্টাল হচ্ছে পাশাপাশি। ঠিক আছে, মানে ও জানতে চায় যে তুমি যে লিনিয়ার লেআউট ডিক্লিয়ার করলা, এই লিনিয়ার লেআউটের ভিতরে যে এলিমেন্টগুলো রাখবা এগুলো কিভাবে থাকবে, এটা কি ভার্টিক্যালি থাকবে মানে একটার নিচে একটা থাকবে নাকি একটার পাশে আরেকটা থাকবে। আমরা যদি একটু উদাহরণ দেই, আমরা যে কোনো একটা অ্যাপস ওপেন করি, আমরা সাপোজ ইউটিউবটা ওপেন করি, সাপোজ ইউটিউব। সো আমি আমার ভাইজার সফটওয়্যারটা ওপেন করি। সাপোজ আমরা যদি ইউটিউব ওপেন করি, এটা আটকে গেছে এখানে। আমরা যদি আমাদের ইউটিউবটা ওপেন করি, দেখেন ইউটিউবের এলিমেন্টগুলো কিভাবে আছে, একটার নিচে আরেকটা না, একটা ভিডিও তার নিচে আরেকটা ভিডিও, তার নিচে আবার আরেকটা ভিডিও। সো এলিমেন্টগুলো একটার নিচে আরেকটা আছে। মেইন এলিমেন্টগুলো চিন্তা করেন, মেইন এলিমেন্ট একটার নিচে আরেকটা, পরের বিষয় পরে দেখা যাবে। মেইন তো ভিডিও কি একটার নিচে আরেকটা না? সো এইটা হচ্ছে এরা ইউজ করছে এখানে, কি বলেন তো, ভার্টিক্যাল ওরিয়েন্টেশন। এখানে যদি আমরা এখন ওরিয়েন্টেশন একটা দিয়ে দেই, সেই ওরিয়েন্টেশন হবে ভার্টিক্যাল। দেখেন দেখেন, আমরা যদি ও আর লিখি তাহলে এখানে চলে আসবে। আর একটা বিষয় হচ্ছে, অ্যান্ড্রয়েডে কখনোই কোনো কোড হাতে লিখে করতে যাবেন না, সাজেশনে যেটা আসবে সেটা দিয়ে দিবেন। ওরিয়েন্টেশন যেটা আসছে, অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন, এটা হচ্ছে ভার্টিক্যাল, মানে একটার নিচে আরেকটা। কোনো কোড কখনোই হাতে লিখে করতে যাবেন না, অবশ্যই ভুল হবে হাতে লিখে করতে গেলে। প্রত্যেকটা কোড আপনি 2 লাইন 1 লাইন লিখলেই দেখবেন এখানে সাজেশন চলে আসতেছে, সাজেশন থেকে নিয়ে নেবেন। এটা কোড করা ফাস্ট হবে, কোডে ভুল হবে না। ঠিক আছে, সো ওরিয়েন্টেশনটা দিলে আমরা ভার্টিক্যাল, তার মানে প্রত্যেকটা এলিমেন্ট একটা নিচে আরেকটা বসবে লিনিয়ার লেআউটের। এখন এর ভিতরে আমরা যা কিছু নিতে পারি, এই মাঝখানে পেটের মাঝখানে আমরা যা কিছু নিতে পারি, আমরা চাইলে একটা টেক্সট ভিউ নিতে পারি, টেক্সট দেখানোর জন্য, শো করার জন্য, এনিথিং, এনিথিং উই ওয়ান্ট, যা কিছু নিতে পারি। সো এটা হচ্ছে ভার্টিক্যাল। এখন যদি আমরা এটা হরাইজন্টাল করতাম, তাহলে যেটা হইতো সেটা হচ্ছে পাশাপাশি বসতো, একটা এলিমেন্ট আরেকটা পাশাপাশি। এটার একটা উদাহরণ দিই, এটার একটা উদাহরণ হচ্ছে এই যে দেখেন এখানে টাইমস ইন্টারন্যাশনাল 18টা ভিউজ 2 দিন আগে, পাশাপাশি না, লেখাগুলো পাশাপাশি না, টাইমস ইন্টারন্যাশনালের পাশে লেখা আছে 18টা ভিউ, তার পাশে লেখা 2 দিন আগে। সো এই এলিমেন্টগুলো আবার বসছে পাশাপাশি বা আপনার হচ্ছে যে হরাইজন্টাল ভাবে। আমাদের 4টা 5টা ক্লাস করার পরে এরকম একটা ফরম্যাট আপনি তৈরি করতে পারবেন। ইউটিউবের যে ফরম্যাট, ভিডিওর যে ফরম্যাট, এই ভিডিওর ফরম্যাট আপনি তৈরি করতে পারবেন। ওপরে একটা টেক্সট ভিউ বা ইমেজ ভিউ, নিচে একটা, এটা কি টেক্সট ভিউ, তার নিচে আরেকটা টেক্সট ভিউ এবং তার নিচে টেক্সট ভিউগুলো আবার পাশাপাশি। এখন এখানে যেটা করছে বা করা যায় সেটা হচ্ছে, আমরা তো এখানে নিলাম এইচটিএমএল এ, যেটা করা যায় না সেটা হচ্ছে বডির ভিতরে আরেকটা বডি কিন্তু নেওয়া যায় না। যায় বডির ভিতরে কি আরেকটা বডি নেওয়া যায়? নিলে এটা কাজ করবে? করবে না। সো কিন্তু অ্যান্ড্রয়েডে এই সুবিধাটা আছে, আপনি লিনিয়ার লেআউটের পেটের মধ্যে আরেকটা লিনিয়ার লেআউট নিতে পারবেন এবং সেটাকে আপনার মতো করে আবার ডিজাইন করতে পারবেন এবং সেটা একটা এলিমেন্ট হিসেবে গণ্য হবে। বিষয়টা বুঝতে পারছি? এই লিনিয়ার লেআউট আছে না, এই লিনিয়ার লেআউটের আছে, এটা একটু ডিপ হয়ে যায়, এটা আমরা পরে দেখব। আগে আমরা যেটা এতক্ষণ পর্যন্ত যতটুকু দেখলাম এতটুকু দেখি যে এই যে লিনিয়ার লেআউট আমরা নিলাম একটা লেআউট, এটা কি আমরা নিয়েছি ওরিয়েন্টেশন কি ভার্টিক্যাল। এখন এর ভিতরে আমরা এলিমেন্ট রাখবো, প্রচুর এলিমেন্ট আছে শেখার জন্য। আমরা বেসিক কিছু দিয়ে শুরু করব, যেটা সব সময় আমরা দেখি, হর হামেশাই দেখি, সেটা হচ্ছে টেক্সট ভিউ। এখানে দিবেন বড় হাতের টি, লিখলে দেখবেন টেক্সট ভিউ চলে আসছে সাজেশনে প্রথমেই। সো টেক্সট ভিউটা সিলেক্ট করব, এটা যদি সিলেক্ট করি দেখেন চলে আসছে, অটো কিছু জিনিস চলে আসছে। এখানে বলছে লেআউট উইথ, মানে যে টেক্সট ভিউটা, টেক্সটটা যে হবে এই টেক্সটের উইথ কতটুকু হবে এবং হাইট কতটুকু হবে। এখানে অ্যান্ড্রয়েডে 2টা প্রপার্টি আছে, একটা হচ্ছে র্যাপ কন্টেন্ট, একটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট। র্যাপ কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে ওর যতটুকু জায়গা দরকার ও ততটুকুই নিবে, আর ম্যাচ প্যারেন্টের কথা হচ্ছে ও পুরা স্ক্রিন নিবে, পুরা স্ক্রিন,
উইথ মানে কি পাশাপাশি না, এই যে এই লম্বালম্বি না, এই লম্বালম্বি কিন্তু উইথ বলে। সো আমরা যদি এটাকে ম্যাচ প্যারেন্ট দিই, দেখেন এই লম্বালম্বি একটা জায়গায় স্ক্রিনে নিয়ে নিছে, এবং এটাকে আমরা যদি র্যাপ কন্টেন্ট হাইট হাইট যদি র্যাপ কন্টেন্ট দিই, তাহলে ওর যতটুকু হাইট দরকার ও ততটুকু নিবে, এর বাইরে নিবে না। দেখেন টেক্সট ভিউ কিন্তু এভাবে শুরু হয়েছে, আমরা টেক্সট ভিউ নিলাম, এতটুকু অটো চলে আসছিল। এখন জাস্ট আপনি আপনার কিবোর্ডের শিফটের পাশে যে স্ল্যাশ আইকন আছে, স্ল্যাশটা চাপলেই দেখবেন অটো এটা ট্যাগটা ক্লোজ হয়ে গেছে। এটা হচ্ছে কিছুটা এইচটিএমএল এর যে সিঙ্গেল ট্যাগগুলো ছিল না, যেমন বিআর ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলো কিন্তু এই যে ডাবল কোটেশন দিয়ে দুইবার দিয়ে ক্লোজ করা লাগে না, একটা দিয়েই ক্লোজ করা যায়। আবার চাইলে আপনি এটাকে ডাবল দিয়েও ক্লোজ করতে পারেন, এভাবেও ক্লোজ করতে পারেন, এভাবেও ক্লোজ করতে পারেন, সমস্যা নাই। বাট দরকার কি, আজাতে এক লাইন কোড বেশি লেখা। আপনি এটাকে জাস্ট একটা স্ল্যাশ দিবেন, আপনার যখন কোড করা হয়ে যাবে আপনি একটা স্ল্যাশ দিবেন, দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো দেখেন এটা, এই যে স্ক্রিনে ছোট একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এই দেখেন। সো ও স্ক্রিনের এই জায়গাটা লম্বালম্বি পুরো অংশ নিছে, নিচে ছোট একটা জায়গা নিছে। নিচে যদি আমরা এখন ম্যাচ প্যারেন্ট দিতাম তাহলে কি হতো ঘটনাটা, আমরা যদি এটা ম্যাচ প্যারেন্ট দিতাম, ম্যাচ প্যারেন্ট দিলেই পুরা স্ক্রিন নিয়ে নিছে, দেখছেন ওই দাগটার নিচে না, ও পুরা স্ক্রিনই নিয়ে নিছে। সো আমরা এটাকে র্যাপ কন্টেন্ট রাখবো, র্যাপ কন্টেন্ট। এখন এই এলিমেন্টগুলোর ভিতরে অনেকগুলো, আমি বলেছি যে অ্যান্ড্রয়েডের এই এলিমেন্টগুলোর ভিতরে অনেক প্রপার্টি থাকে, অনেক অ্যাট্রিবিউট থাকে একটা একটা ট্যাগের ভিতরে। সো এটার একটা ট্যাগ হচ্ছে টেক্সট। এর ভিতরে টেক্সটটা কি হবে, আমরা যদি টেক্সট লিখি, টেক্সটটা আমরা যদি বলি হ্যালো ওয়ার্ল্ড, দেখেন এই ছোট্ট করে কোনায় হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে, দেখতে পাচ্ছেন? এটাকে জুম করবো আমি আরো, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আমরা যদি এটাকে মোবাইলে রান করি তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ডই দেখতে পাবো, ঠিক আছে। এই যে ছোট্ট করে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। সো এখন ঘটনা কি হইলো, ঘটনাটা হইলো ও ও পুরা অংশ নিছে, দেখেন এই পুরা স্ক্রিনটা নিছে, পুরা স্ক্রিনটা সে নিয়ে নিছে, এবং নিচের জায়গা সে হচ্ছে তার যতটুকু দরকার ছিল হ্যালো ওয়ার্ল্ড লিখতে, যতটুকু হাইট দরকার ততটুকুই সে নিছে। এখন যদি হ্যালো ওয়ার্ল্ডের ইয়াটাকে, কথাটাকে কি বলে এটাকে, ফন্টকে যদি আমি বড় করি, তাহলে দেখেন হাইট বাড়বে, নিচের দিকে দেখবেন জায়গাও সে বেশি নিয়ে নিছে, অর্থাৎ তার যতটুকু দরকার, র্যাপ কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে তার যতটুকু দরকার সে ততটুকুই নিবে। আমরা যখন এই লেখাটাকে যদি র্যাপ কন্টেন্ট করি, উপরটাকে দেখেন কি হয়, এই দিকে নজর রাখেন, এদিকে নজর রাখেন, দেখবেন ওই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। র্যাপ কন্টেন্ট, এই যে দেখেন, এই যে ঘর ব্লকসটুকু, জাস্ট বক্সের জায়গাটুকু নিল, মানে পুরো স্ক্রিনের জায়গা সে আর নেয় নাই, সে জাস্ট এতটুকু জায়গা নিছে, তার যতটুকু দরকার ততটুকু নিছে, এর বেশি কিন্তু নেয় নাই, ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ড লিখতে যতটুকু, আমি যদি টেক্সটটাকে আরো বড় করতাম, আমি যদি এদিকে আরো বড় করতাম হিবিজিবি লিখে, দেখেন ও যতটুকু বড় হবে সে ততটুকু জায়গা নিবে, বেশি জায়গা নিবে না, স্ক্রিনে যতটুকু লেখা থাকবে সে ততটুকুই নিবে স্ক্রিন থেকে। এবং স্ক্রিনের জায়গার যে ম্যানেজমেন্ট, এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে ভালো ডিজাইন করার জন্য। সব জায়গায় আপনি যদি সবাইকে সব স্পেস দিয়ে দেন, তাহলে ডিজাইন ভালো হবে না। ডিজাইনকে সুন্দরভাবে অপটিমাইজ করার জন্য এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, এটা প্র্যাকটিস করতে করতে আপনি নিজেই বুঝে যাবেন যে কোন সময় কোন জিনিসকে, কোন এলিমেন্টকে কতটুকু জায়গা দিলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। সো চলেন আমরা এতটুকু যতটুকু করলাম হ্যালো ওয়ার্ল্ড, এতটুকু আমরা রান করে দেখি আগে আমাদের অ্যাপ্লিকেশনটা কেমন দেখায়। রান করার জন্য উপরে দেখেন এই যে এরকম একটা আইকন আছে। ও ভালো কথা, আমি আমার এটা ফিজিক্যাল ডিভাইসে রান করছি। আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ইনস্টল করবেন, যাদের ফিজিক্যাল ডিভাইসে কানেক্ট করতে পারবেন না, তাদের জন্য আমি একটা ভিডিও দিয়ে দিব, এটা দেখে করতে পারবেন। এটার জন্য মূলত আপনার ফোনের ডেভেলপার অপশনটা চালু থাকা লাগবে, এবং ডেভেলপার মোডটা অন থাকলে আপনি এটা অ্যাড করতে পারবেন। আদারওয়াইজ আপনারা এখানে এমুলেটারে রান করতে পারেন, এখানে একটা এমুলেটার কানেক্ট করে নেবেন, এই এমুলেটারে রান করতে পারেন। এমুলেটার সম্পর্কে কেউ কি জানেন নাকি বিস্তারিত বলবো? আচ্ছা, সো এমুলেটর রান করতে পারেন, অথবা আমি ফিজিক্যাল ডিভাইস এটা রান করছি, মানে আমার ফোনে রান করছি। সো এটা যদি রান করি, সেক্ষেত্রে আমরা ব্রাউজারটা ওপেন করলে আমরা দেখতে পারবো যে এখানে কি রেজাল্ট আসে, ঠিক আছে। আমরা, এটা খুব জ্বালাচ্ছে, আটকে গেছে আবার। জি, 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 অবশ্যই। না, ফিজিক্যাল ডিভাইস আইফোন ইউজ করতে পারবেন, এটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আর তার চেয়ে তো বড় কথা হচ্ছে আইফোনে আপনি মেবি, আমার জানা মতে যতটুকু, আপনি বাইরের অ্যাপ্লিকেশন ওরা ইনস্টল করতে প্রচুর প্যারা দেয়। অ্যাপস স্টোরের বাইরের অ্যাপ্লিকেশন হলে ওরা ওটা ইনস্টল করতে প্রবলেম করে। সো আপনি যখন ওটা আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন, তখন
আইফোনের জন্য ইউজ করতে পারবেন। আর অ্যান্ড্রয়েডের জন্য আপনি অ্যান্ড্রয়েড যেকোনো একটা ডিভাইসে রান করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইস যদি না থাকে সেক্ষেত্রে ইমুলেটরে রান করে দেখে নিবেন, টেস্ট করে নিবেন। তবে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এমুলেটরগুলো আসলে অনেক ব্যাকডেটেড। অ্যান্ড্রয়েড 10, 11 ওরা বলে দেয় যেটা অ্যান্ড্রয়েড 14, 15 বলে, কিন্তু আসলে কাজ করে পুরোনো মডেলে। সো আপনি যখন ইমুলেটর রান করে অ্যাপটা প্লে স্টোরে ছাড়বেন দেখবেন যে অনেক কিছু ডিজাইন এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে? ডিজাইন দেখবেন এদিক সেদিক হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই, আমার আমার করা একটা প্রজেক্ট আমার ক্লায়েন্টের জন্য। এটা এখন এখানে ইনস্টল করা আছে কিনা, যদি করা থাকে তাহলে দেখাতে পারবো। না, এই ফোনে এখন ইনস্টল করা নাই। তো ডিজাইনটা আমরা করছিলাম ইয়ের জন্য, ফোনে। তো ফোনে সুন্দরভাবে রান হচ্ছে, বাট আমার ডিভাইস, আমার এই ডিভাইসে, ফিজিক্যাল ডিভাইসে সুন্দরভাবে রান হচ্ছে। বাট যখনই তাকে আমি তার ডিভাইসে টেস্ট করার জন্য দিছি, তার ডিভাইসে পুরা মানে ডিজাইন ভেঙে গেছে। তো এটা কারণ খুঁজে বের করতে পারলাম না। পরে আমরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ও ফোন, যে ফোনটা ইউজ করে এটা অ্যান্ড্রয়েড 15, আর আমি যেটা বানাইছি এটা অ্যান্ড্রয়েড 10, 11 কে টার্গেট করে বানাইছি, পুরাটাই অপটিমাইজড করি নাই। সো অ্যান্ড্রয়েড 10, 11 এই স্মুথ চলতেছে, বাট যখন অ্যান্ড্রয়েড 15 অ্যাপসে ইনস্টল করা হচ্ছে তখন পুরো ডিজাইন কোড মোড ভেঙে যাচ্ছে। ধরেন ডিজাইন একটা জায়গায়, একটা বাটন আরেক জায়গায় চলে গেছে, ওপর নিচ হয়ে গেছে, মানে এক কথায় রেসপন্সিভ না। হ্যাঁ, ওইটা ছিল মূলত একটা লাইব্রেরি অ্যাপ্লিকেশন, ওদের পুরো একটা লাইব্রেরির জন্য একটা অটোমেশন সিস্টেম তৈরি করছিল। সো এটা রান হতে একটু সময় নিচ্ছে, প্রথমবার রান হতে আপনাদের একটু সময় নিবে, বাট পরবর্তী সময় থেকে রান হতে আর কোনো সময় নিবে না। এটা হচ্ছে যে আপনার ইয়ে হয়ে যাবে, খুব ফাস্ট কাজ করবে। যেমন আমাদের এই যে এই অ্যাপ্লিকেশনটার কথা ধরেন, এই অ্যাপ্লিকেশনটা কিছুদিন আগে আমি ডেভেলপ করেছি, এটা প্লে স্টোরে ছাড়বো। সো কিউআর মাস্টার এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা এই ডিভাইসে রান করছিলাম প্রথম দিকে, তখন এটা খুব স্মুথ চললো। বাট যখন হচ্ছে যে আমরা অন্য ডিভাইস দিচ্ছি, তখন এই যে এই কার্ড ভিউগুলো দেখাচ্ছে বাইরে চলে গেছে, কোনোটা স্ক্রিনের ভিতরে চলে আসে, এটা আবার ধরেন উপরে চলে গেছে, এরকম হয়ে গেছে। ঠিক আছে? সো প্রবলেম এরকম হয়। সো আপনাকে টেস্ট করা সবসময় ফিজিক্যাল ডিভাইসে টেস্ট করাই ভালো। আপনি যত ইমুলেটরে রান করবেন ডিজাইনগুলো তত প্যারায় পড়বেন। যত ফিজিক্যাল ডিভাইসে রান করলে এই প্রবলেমগুলো হয় না। যেমন এটা যদি আমি প্রথম থেকে ফিজিক্যাল ডিভাইসে টেস্ট করতাম, তাহলে ধরেন স্মুথলি আমার এই ২ বার কাজ করা লাগতো না। এখন এটা পারফেক্ট আছে। সব ডিভাইসেই পারফেক্টলি কাজ করে অপটিমাইজড করার পরে। বাট যখন এটা ইমুলেটরে রান করে দেখলাম, তখন আসলে দেখা যাচ্ছে ইমুলেটরে সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট যখনই আমি আমার ফিজিক্যাল ডিভাইসে ইনস্টল দিছি, পুরা প্রজেক্ট কমপ্লিট করার পরে, তখন দেখি যে এই যে স্পেশালি যে স্ক্যান কিউআর কোড যেটা, এই লেখাটা ধরেন নিচে চলে আসছে এবং এইটা সাইডে চলে গেছে, এটা স্ক্রিন থেকে বের হয়ে গেছে, অর্ধেক অর্ধেক বের হয়ে গেছে। সো এই কোড সবকিছু ঠিক করার জন্য আমাকে আবার প্রজেক্ট ধরেন নতুন থেকে করা লাগলো, অপটিমাইজড করতে হলো। সো এই প্যারাটা নেওয়ার কোনো দরকার নাই যদি ফিজিক্যাল ডিভাইস থাকে। হ্যাঁ, ফিজিক্যাল একটা ডিভাইস থাকলে আপনি আপনার ফোনের ডেভেলপার মোডটা অন করে নেবেন এবং ডেভেলপার অপশনে গিয়ে একটা অপশন পাবেন ইউএসবি ডিবাগিং। সো ইউএসবি ডিবাগিংটা অন করে দিলেই আপনার এখান থেকে জাস্ট আপনার ওই যে ইউএসবি পোর্ট দিয়ে পিসির সাথে কানেক্ট করলেই দেখবেন যে এখানে লেখা দিচ্ছে যে এই আপনার ফোনের মডেলে, যে এখানে রিয়েলমি RMX 35 এরকমভাবে আপনার ফোনের মডেলটা এখানে দেখাবে। ঠিক আছে? আবার চাইলে আপনি যদি ইউএসবি কর্ড ইউজ না করেন, আপনি ওয়াইফাই এর মাধ্যমেও কানেক্ট করতে পারবেন। যদি আপনার ফোন এবং কম্পিউটার একই ওয়াইফাই কানেক্টেড থাকে তাহলে আপনার ইউএসবি কর্ড টড লাগবে না। এই যে দেখেন পেয়ার ডিভাইসেস ইউজিং ওয়াইফাই, এখানে যাবেন, যার পরে ওরা একটা কিউআর কোড দিবে। আপনার যে ডেভেলপার অপশনে ঢুকলে দেখবেন যে ওয়্যারলেস ডিবাগিং নামে একটা অপশন আছে। ওয়্যারলেস ডিবাগিং এ ঢুকলেই একটা কিউআর কোড স্ক্যান করার একটা অপশন পাবেন, ওটা এখানে ধরলেই কানেক্ট হয়ে যাবে ফোনের সাথে পিসি। এবং আপনি শুধু এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে না, যে কোনো কাজ করতে পারবেন ফোনের সাথে পিসিতে, ফাইল ট্রান্সফার বলেন, অন্যান্য কাজ বলেন, ওয়্যারলেসলি করতে পারবেন, ডেটা কেবল লাগবে না। আচ্ছা, এটা ফার্স্ট টাইম অনেকটা সময় নিচ্ছে। যেহেতু ফার্স্ট টাইম বিল্ড করলে, যেকোনো অ্যাপ্লিকেশন ফার্স্ট টাইম বিল্ড করলে অনেকটা সময় নেয়, কারণ এই পুরা ফাইলগুলো মার্জ হয়ে সবগুলো এক জায়গায় হয়ে তারপরে কম্পাইল হয়ে তারপরে এটা আউটপুট দেয়। সো একটু সময় লাগবে, বাট প্রথমবার একবার কম্পাইল হয়ে গেলে, অ্যাপটা রান হয়ে গেলে, তারপর আর এটা সমস্যা করে না, খুবই ফাস্ট রান হয়। আপনার জাস্ট কিছু করা লাগবে না, যখন এখানে রান হবে তখন হচ্ছে যে আবার আটকে গেছে, এটা কি সমস্যা বুঝলাম না তো আজকে। এবার আবার পুরোপুরি গেল নাকি, আপনাদেরকে দেখাবো কিভাবে, দেখি। অলরেডি আমার ডিভাইসে রান হয়ে গেছে বুঝছেন, বাট এখানে আসছে না। আচ্ছা, আমরা এটা আবার ডিসকানেক্ট করে করি। এই যে লঞ্চিং অন ডিভাইসেস লেখা দিচ্ছে, তো এটার মানে হচ্ছে আপনার ফোনে এই লেখাটা দিলে বুঝবেন যে 2-1 সেকেন্ডের মধ্যে এটা রান হয়ে যাবে ফোনে। যে লঞ্চিং অন ডিভাইসেস ইনস্টল সাকসেসফুলি দিয়ে দিছে, তার মানে আমার ফোনে রান হয়ে গেছে। এখন আমার ফোনে এটা চলছে, বাট আমি হচ্ছে যে ইয়ার কারণে দেখাতে পারছি না। এটা আমি নতুন করে কানেক্ট করি আমার ডিভাইসটাকে। জি, ভাইজার সফটওয়্যারটা ফিজিক্যাল ডিভাইসটার জন্য। এটা হচ্ছে আপনি ইনস্টল করে নিতে পারেন, ডাউনলোড করে জাস্ট গুগলে ভাইজার লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন।
ওকে, এটা প্রবলেম করছে, আমি ওয়্যারলেসলি কানেক্ট করি। একটু সময় দেন, আমি ওয়্যারলেসলি এটা কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ভাইজর সফটওয়্যারটা মাঝে মধ্যে প্রবলেম করে, এটা হচ্ছে ভাইজরের সমস্যা। মানে সময় কাজ করে, খুব ভালো কাজ করে, স্মুথ কাজ করে, বাট যখন মাঝে মধ্যে দেখা যায় যে যে আটকে যায়, স্ক্রিন আটকে যায়। তো দেখেন আমার এখানে, আমরা অ্যাপ্লিকেশনটার নাম কি দিছিলাম জানি, মাই অ্যাপ্লিকেশন না? এই যে মাই অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছি। সো মাই অ্যাপ্লিকেশনটা ওপেন করলে বাম পাশে ছোট্ট করে দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট এতটুকুই দেখা যাচ্ছে। হুম। সো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের প্রশ্ন আসতে পারে এটাকে আমরা ডানে বামে উপরে নিচে কিভাবে কি করব, এগুলো আমরা বিস্তারিত শিখবো, কোনো টেনশনের বিষয় নাই। সো এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এখানেই দেখতে পাচ্ছি আমরা কোনায়, সো আমাদের ডিভাইসে তো অবশ্যই আমরা কোনাতেই দেখতে পাবো। এবং এটার স্ক্রিনটা, আরেকটা সমস্যা হচ্ছে এটার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে আছে, এটার হোয়াইট। এটার কারণ কি? কারণ আমার ফোনটা এখন ডার্ক মোডে আছে। যদি আমরা এটাকে ফ্রন্ট মোডে নিয়ে আসি বা হোয়াইট মোডে নিয়ে আসি, ডে কি বলে এটাকে, ডে মোডে নিয়ে আসি, তাহলে আবার এরকম সাদা স্ক্রিন দেখাবে। এটা আমরা দেখবো কিভাবে কন্ট্রোল করা যায়, এগুলো বিস্তারিত পরে অ্যাডভান্স ক্লাসে আমরা দেখবো। সো এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে আমরা চাইলে ছোট বড় উপরে নিচে করতে পারি, এগুলোর জন্য আরো অনেক এলিমেন্ট আছে। ঠিক আছে? সো আরো অনেক এলিমেন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে টেক্সট সাইজ। আপনারা যদি টিএস লিখেন তাহলে চলে আসবে টেক্সট সাইজ। টেক্সট সাইজ আমরা কত দিতে পারি? 20। এখানে যেটা ফরম্যাট সেটা হচ্ছে এসপি, নট ডিপি। টেক্সটের জন্য এসপি ইউজ করবেন, ডিপি ইউজ করলে কোনো সমস্যা নাই, বাট পারফেক্ট হচ্ছে এসপি ইউজ করা। দেন আমরা, এটা হচ্ছে টেক্সট সাইজ। আমরা আরেকটা এটা হচ্ছে আমরা চাচ্ছি যেটাকে মাঝখানে নিয়ে আসবো। ঠিক আছে? মাঝখানে নিয়ে আসার জন্য অবভিয়াসলি এটাকে অবশ্যই ম্যাচ প্যারেন্ট দিতে হবে, নাহলে কাজ করবে না। সেটা যখন ম্যাচ প্যারেন্ট দিচ্ছে, পুরো স্ক্রিন নিয়েছে, এখন আমরা এটাকে বলতে পারি গ্রাভিটি। এটা একটা গ্র্যাভিটি দিতে পারি, গ্র্যাভিটি। গ্র্যাভিটি সেন্টার। গ্র্যাভিটি সেন্টার অর্থ হচ্ছে এটা মাঝখানে আসো তুমি, দেখো মাঝখানে চলে আসছে। আমরা যদি গ্র্যাভিটি এন্ড দেই, এন্ড শব্দের অর্থ হচ্ছে একদম শেষে গিয়ে বসো। আপনারা এগুলো ট্রাই করে করে দেখবেন, এখানে অনেক অনেক এলিমেন্ট আছে, অনেক। এগুলো আপনারা ট্রাই করে করে দেখবেন কোনটা দিলে কি হয়। আমি বেসিক কিছু দেখাই দিয়েছি যেটা আমাদের সবসময় লাগবে, এন্ড। আরেকটা হচ্ছে স্টার্ট, এসটিআরট। স্টার্ট, স্টার্ট মানে একদম শুরুতে। ঠিক আছে? আমাদের মূলত তিনটাই লাগবে, গ্রাভিটি, সেন্টার, স্টার্ট এবং এন্ড। এই তিনটাই মূলত আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে। এখানে আরো অনেক এলিমেন্ট আছে, এটা যদি আমরা ডিলিট করে দিই তাহলে দেখবেন এখানে এলিমেন্টের অভাব নেই। আমরা এটা জাস্ট ডিলিট করতেছি এবং কন্ট্রোল স্পেস চেপে অনেক সাজেশন পাওয়া যায়। আপনারা যদি কোথাও আটকে যান, তাহলে কন্ট্রোল স্পেস চাপবেন, তাহলে সাজেশন দিবে। ঠিক আছে? এই যে সাজেশন চলে আসবে যদি সাজেশন কোথাও না আসে। সো দেখেন স্টার্ট, এন্ড, সেন্টার, সেন্টার ভার্টিক্যাল, সেন্টার হরাইজন্টাল, বটম, ক্লিপ হরাইজন্টাল, এর নাম শুনলে আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন যেটা কাজ কি। যেমন সেন্টার ভার্টিক্যাল, ভার্টিক্যালি সেন্টারে নিয়ে আসা। সেন্টার হরাইজন্টাল, হরাইজন্টালি সেন্টারে নিয়ে আসবে। বটম একদম নিচে নিয়ে চলে যাবে। যদি মানে এই এই যে আয়তন, ওর যে জায়গা, ওর জায়গা কতটুকু, ওর জায়গা এখানে বাইন্ডিং না, ওর একদম বটমে নিয়ে আসবে। ফিল, ফিল মানে হচ্ছে পুরো জায়গা সে নিয়ে নিবে। ফিল প্যারেন্ট মানেও সে পুরো জায়গা নিয়ে নিবে। আরো অনেক এলিমেন্ট আছে। সো এগুলো নিয়ে বিস্তারিত যখন যেটা লাগবে তখন সেটা আলোচনা করা যাবে। সো আমরা এটা দিচ্ছি সেন্টার। সেন্টারে দিলে এটা দেখেন মাঝখানে চলে আসছে। এবং যদি অ্যাপটা আমরা রান করি এবং এটা আমরা যদি দেখি, আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে যে মাঝখানে চলে আসে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা বড় হয়ে গেছে এবং মাঝখানে চলে আসছে। সো দেখেন এবার কিছু অল্প সময়ের মধ্যে মেবি রান হয়ে যাবে। খুব বেশি চেঞ্জেস যেহেতু আমরা করি নাই। সো যখন, আরেকটা বিষয় হচ্ছে আপনারা কোড সবসময় একবারে কোড করে কখনোই রান করবেন না। কোড অল্প অল্প করে করবেন, অল্প অল্প করে রান করবেন। যতটুকু করছেন অতটুকু রান করবেন। কারণ হচ্ছে পুরা কোড যদি একবারে রান করতে যান, সেক্ষেত্রে যে প্রবলেম হবে, যে কোনো জায়গায় যদি একটা এরর খেয়ে যান, তাহলে খুঁজে বের করতে একদম জান বের হয়ে যাবে যে কোথায় ভুল করছেন। ঠিক আছে? আর যতটুকু করছেন অতটুকু রান করলে যদি কোনো এরর আসে তাহলে বুঝতে পারতেছেন আপনি যে কোন জায়গায় এরর হইলো। এই কোডটুকু করলাম, তাহলে এটুকুর মধ্যে যে কোনো এক জায়গায় এরর আছে, আপনি খুঁজে বের করতে পারবেন। বাট ধরেন আপনি 30, 40, 50, 100 লাইনের কোড লিখে ফেলছেন, এখন আপনি মনে করছেন সবগুলো করে একবারে রান করবো নি, দেখতে সুন্দর লাগবে। রান করলেন, একটা ঠাস করে ইরোর মারলো। কারণ কোথায় মারছে, কি জন্য ইরোর মারছে, এটা খুঁজে বের করতে ধরেন যে একদম দিন শেষ।
আর যখন এক লাইন কোড করছেন, 2 লাইন কোড করছেন, একটা এলিমেন্ট কভার করছেন, ওইটা রান করতেছেন, তখন দেখা যায় যে এটা এখানে ভুল। তার মানে যদি এটা এরর মারে তাহলে এটাই ভুল। এই এলিমেন্টের ভিতরে কোথাও একটা ভুল করছে। আপনি আবার ওই ছোট 2-4 লাইনের কোড রিভাইজ করা সহজ। দেখেন হ্যালো ওয়ার্ল্ড মাঝখানে চলে আসছে, লেখাটা বড় হয়ে গেছে। আমরা চাইলে এই লেখাটার কালারও চেঞ্জ করতে পারি। হ্যালো ওয়ার্ল্ডের কালারও চেঞ্জ করতে পারি। কালার কি? আমরা জাস্ট কালার লিখব। COLOR কালার, টেক্সট কালার, অথবা আপনি চাইলে টিসি লিখতে পারেন। টিসি লিখলেও চলে আসবে। টিসি টেক্সট কালার। টেক্সট কালার কি? এটা আমরা এখানে আসলে কোন কালারটা ফুটে, আমরা যদি এখানে দেই, এখানে আসলে হোয়াইট কালারটা ফুটে, এটা ঠিক হোয়াইট না, এটা অন্য একটা কালার। আমরা এখানে হোয়াইট দিতে পারি, বা যে কোনো একটা কালার দিতে পারি। অ্যান্ড্রয়েডে ডিফল্ট ভাবে 2টা কালার দেওয়া থাকে, একটা হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক। বাকি কালার আপনাকে বানায় নিতে হবে। ঠিক আছে? কিভাবে বানাতে হবে দেখাচ্ছি। আমরা যদি এখানে হোয়াইট লেখেন, দেখেন হোয়াইট দেওয়া আছে, একটা কালারের সাজেশনই আপনার কাছে আসবে। যদি ব্ল্যাক লিখেন, ব্ল্যাকের সাজেশন আসবে, এই যে কালার ব্ল্যাক। সো আপনাকে হয় হোয়াইট নিতে হবে অথবা ব্ল্যাক নিতে হবে। কিন্তু আমরা তাহলে আপনি বলতে পারেন যে এত কালার কিভাবে আসে তাহলে? অ্যান্ড্রয়েডে বাকি কালার বানাইতে হবে আপনাকে। বানাবেন কিভাবে? এই যে এখানে দেখেন কালার যখন হোয়াইট দিছেন, এখানে ডট একটা আইকন চলে আসে না কালারের সাদা? এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করে দেখেন কালারের চার্ট চলে আসে। এখন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে কালার কোড বসায় এখান থেকে কালার চুজ করে আপনি কালার বানাইতে পারেন। যেকোনো কালার বানাইতে পারেন। ঠিক আছে? সো আমরা এটাকে হোয়াইট দিব। হোয়াইট দিলেই মেবি ভালো লাগবে মেবি, কারণ কালোর মধ্যে সাদা। এখানে হোয়াইট দিলে আবার হোয়াইট মিলায় যাচ্ছে বলে লেখা হারায় গেল, এটা ভয় পায়েন না। কারণ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, হোয়াইটের সাথে হোয়াইট মিলে গেছে তাই। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করা শিখবো, সমস্যা নাই। সো আমরা যদি এবার এটাকে রান করি, এবার এটাকে রান করলে আরো ফাস্ট রান হওয়ার কথা। যতবার রান করবেন এটা আস্তে আস্তে ফাস্ট হবে, সমস্যা নাই। আপনার ওয়েট করা লাগবে না এতক্ষণ, প্রথমবার যতক্ষণ ওয়েট করলাম ততক্ষণ। ঠিক আছে? দেখেন রান হইছে, পুরাপুরি হোয়াইট হয়ে গেছে। যদিও হোয়াইটের ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি না, কারণ আগে থেকে কিছুটা হোয়াইট হোয়াইট ভাব ছিল। চলেন আমরা কালারটা একটু চেঞ্জ করে দেখি, লাল করে দিয়ে দেখি কি অবস্থা লাগে। পুরাপুরি রক্তিম লাল। চলেন, তাহলে মেবি ডিফারেন্সটা আমাদের চোখে ধরবে, হ্যাঁ, যে আসলে ডিফারেন্সটা কি। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা এলিমেন্টের বিস্তারিত ডিটেলস। এলিমেন্টের ভিতরে আরো ডিটেলস আছে। আপনি যদি চান এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখবেন এখানে। যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার এলিমেন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড দিবেন, দেওয়ার পরে আমরা সাপোজ এটার একটা কি দিব, এটা একটা ব্ল্যাক, এটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব, যেহেতু আমাদের ফোনের ব্ল্যাক, সেহেতু হোয়াইট দিলে এটা ফুটবে ভালো। সো চলেন হোয়াইট দেই, দিয়ে এবার এটা রান করি। তাহলে দেখবেন শুধু ওই লেখাটুকের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছে, বাকি সব কালোই আছে। শুধু এই লেখাটুকের যতটুকু জায়গা নিছে, যে এতটুকু জায়গা নিছে না, এই জায়গাটুকু নিচে দেখবেন এই জায়গাটুকু শুধু হোয়াইট হয়ে গেছে, বাকি যা যা আছে সব কালোই আছে। ঠিক আছে? মানে ওর ব্যাকগ্রাউন্ড শুধু কালো সাদা করছি আমরা, বা ওর ব্যাকগ্রাউন্ড শুধু চেঞ্জ করছি, বাকি কোনো কিছু হাত দেই নাই আমরা। ঠিক আছে? এই যে দেখেন শুধু অতটুকু কালো হয়েছে বা সাদা হয়েছে, যে কালার দিবেন আপনি সেই কালার হয়েছে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এখানে আর কোনো প্রশ্ন আছে কিনা? আমি আরেকটা জিনিস দেখায় শেষ করে দেবো। একদিনে এত কিছু দেখালে মাথার উপর দিয়ে চলে যাবে, প্র্যাকটিস না করলে সব ভুলে যাবেন। সো এখানে আর কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, বলেন, তারপরে আমি একটা নেক্সট জিনিস দেখায় ক্লোজ করে দিব আজকে। ওকে, সো এখন যেটা লাস্টে দেখাবো সেটা হচ্ছে, আমরা প্রথমে যেটা বলেছিলাম ওরিয়েন্টেশন কি, ভার্টিক্যাল। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। সো এখন তার মানে কি হওয়া উচিত? আমরা যদি এই টেক্সট ভিউটাকে কপি করে নিচে পেস্ট করি, তাহলে বলেন তো কি হওয়া উচিত, কি ঘটনা ঘটা উচিত? হ্যাঁ, ভেরি গুড। হ্যালো ওয়ার্ল্ডের নিচে আরেকটা হ্যালো ওয়ার্ল্ড আসার কথা, আসতেওছে তাই। সো আর ওইখানে আরেকটা এলিমেন্ট আছে, এটা নিচে দেখে ভালো কথা মনে হলো, সেটা হচ্ছে মার্জিন। মার্জিন এবং প্যাডিং। আপনি অ্যান্ড্রয়েডের ভিতরে মার্জিন স্পেসিফিক্যালি দিতে পারেন, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, এভাবে দিতে পারেন, অথবা ডিরেক্ট মার্জিন দিয়ে দিতে পারেন। আমি যদি এলিমেন্টের একটা মার্জিন দিয়ে দিই, আমি যদি একটা মার্জিন দিই 10 ডিপি, অবশ্যই এখানে ডিপি ইউজ করবেন। যে কোনো মার্জিন, প্যাডিং, হাবি জাবি যা কিছু সব কিছুতে ডিপি, শুধু টেক্সটের ক্ষেত্রে এসপি। ঠিক আছে? সব জায়গায় ডিপি চলবে। যে কোনো জায়গায় আপনি মার্জিন ইউজ করেন, প্যাডিং ইউজ করেন, বা অন্যান্য আপনি যে হাইট, ওয়াইট, ম্যাচ প্যারেন্ট, র‍্যাপ কন্টেন্ট বলছি না? এটার ম্যাচ প্যারেন্ট, র‍্যাপ কন্টেন্টের বাইরেও ইউজ করা যায়। আপনি একটা স্পেসিফিক উইডথ দিতে পারবেন। আপনি বলেন যে 100 ডিপি দিব আমি। ও 100 ডিপি জায়গায় নিবে। 100 ডিপির মধ্যে যদি যতটুকু আসবে ততটুকুই নিবে।
ঠিক আছে? আপনি যদি বলেন এটাকে 500 ডিপি দিব আমি, ও 500 ডিপি জায়গায় নিবে যদি স্ক্রিনে 500 ডিপি থাকে। দেখেন স্ক্রিনের বাইরে চলে গেছে, এই যে ডট ডট চলে গেছে, তার মানে 500 ডিপি জায়গায় স্ক্রিনে নাই কো। ঠিক আছে? সো এটা আমরা র্যাপ কন্টেন্ট দিতে পারি, র্যাপ কন্টেন্ট দিতে পারি। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। সো মার্জিন ইউজ করলে দেখেন মার্জিন, আচ্ছা এটা ম্যাসপ্যারেন্ট ছিল না। সো মার্জিন যখন আপনি 10 ডিপি ইউজ করবেন তখন ও চারিদিক থেকে 10 ডিপি ছেড়ে দিবে, ডানে বামে ওপরে নিচে চারিদিক থেকে 10 ডিপি ও ছাড়বে, জায়গা ছেড়ে দিবে বা ও স্পেস দিবে। আর যদি স্পেসিফিক্যালি আপনি বলতে চান যে আমি ডানে বামে ছাড়তে চান, আমি শুধু ওপর থেকে আমাকে 10 ডিপি দাও, তাহলে মার্জিন টপ, মার্জিন টপ, মার্জিন টপ 10 ডিপি, 10 ডিপি। আচ্ছা 10 ডিপির ডিফারেন্স তো বোঝা যাবে না, বিকজ অফ উপরে একটা 10 ডিপি দেওয়া আছে, কোনো পরিবর্তন বোঝা যাবে না। দেখেন একটা জিনিস এখানে খেয়াল করেন, এই জায়গা ম্যাপে খেয়াল করেন। আচ্ছা আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এটাকে বলা হয় ব্লু প্রিন্ট। এই নিচের যেটা এটা ব্লু প্রিন্ট, আর উপরে এটা আমরা এটার ভিজুয়াল দেখতে পাই, নিচে হচ্ছে ব্লু প্রিন্টটা দেখতে পাই। সো দেখেন এখন এই টেক্সট বইয়ের কিন্তু ডানে বামেও জায়গা ছেড়ে দিছে, সে উপরে তো ছাড়ছে ডানে বামে ছেড়েছে। আমরা যখনই মার্জিনটাকে এটা হটাই দিলাম, দেখেন ডানে বামে ফিল আপ হয়ে গেল, শুধু ওপরে নিচে ওপরে থেকে 10 ডিপি ছাড়ছে, নিচেও ছাড়ে নাই। ঠিক আছে, নিচেও ছাড়ে নাই। এখন যদি এটাকে আমরা 50 ডিপি করি, ওপর থেকে জাস্ট 50 জিবি ছাড়ছে। আমরা যদি এটাকে 20 ডিবি করি, জাস্ট ওপর থেকে 20 ডিবি ছাড়ছে, বাকি কোনো জায়গা থেকে সে ছাড়বে না। সেম ভাবে এখানে মার্জিন লাইট আছে, রাইট আছে, লেফট আছে, যেগুলো আছে এগুলো আপনারা ট্রাই করে দেখবেন। এখানে মার্জিন লেফট, বটম, রাইট, বটম মানে নিচ থেকে সে 20 ডিবি ছাড়বে, বটম থেকে যদি ছাড়ে তাহলে ঘটনা কি হবে বলেন তো? আচ্ছা একজন বলেন তো, আমি যদি এখানে মার্জিন বটম 20 ডিবি দেই তাহলে ঘটনা কি হবে? এখানে আমি বটম 20 ডিবি ইউজ করলাম, কি হইতে পারে ঘটনা বলেন? এনিওয়ান কেউ বল। জি, নিচ থেকে তো ছাড়বে, বাট এই রেজাল্টটা কি হবে, দেখতে কেমন লাগবে এটা বলতে পারেন? খারাপ লাগবে তো বুঝলাম, আমি বুঝাতে চাচ্ছি দেখতে কেমন লাগবে। আচ্ছা, চলেন করে দেখায়। যখনই মার্জিন বটম 20 ডিপি দিছি, এটা কোনো ভিজুয়াল আপনি দেখতে পাচ্ছেন না, এই কারণেই এখন এখানে কোনো রেসপন্স দেখাচ্ছে না, বাট এটা রেসপন্স দেখাবে। দেখেন এই টেক্সট বির উপর এই টেক্সট বির ওভার রাইট হয়ে গেছে, বাট এখানে যদি আমাদের কোনো নিচে কোনো একটা লেআউট থাকতো এবং এই লেআউটটাকে যদি ফিক্সড করা থাকতো, তাহলে এই লেআউটের সাপেক্ষে 20 ডিপি বটম নিচ থেকে ছেড়ে দিত এবং এইটা উপরে উঠে যাইতো, এই হ্যালো ওয়ার্ল্ডের উপরে হ্যালো ওয়ার্ল্ড উঠে যাইতো, ওভার রাইট হয়ে যেত। ঠিক আছে? কারণ আমাদের নিচে যেহেতু কোনো এলিমেন্ট নাই এবং সেটাকে ফিক্সড করাও নাই, দ্যাটস ওয়াই এটা নিচ থেকে বটম জায়গা 20 ডিবি ছেড়ে দিচ্ছে। 20 ডিবি ছাড়ছে বলতে গেলে এর নিচে সে 20 ডিবি জায়গা নিচে নিয়ে নিচ্ছে ছাড়া বলতে গেলে। ঠিক আছে? এখন যদি কোনো এলিমেন্ট আপনি শুরু করেন, তাহলে দেখবেন এই 20 ডিবি নিচ থেকে শুরু হচ্ছে। চলেন আরেকটা টেক্সট ভিউ দেই। দেখেন ওই টেক্সট ভিউ ওপরে কিন্তু কোনো জায়গা ছাড়ার কথা না, এটা সেম টু সেম কপি করছি আমি। তো এটা কপি করলে তো হয়ে গেল, উপরেরটা কপি করি তাহলে ভালো হবে। এটা যখন কপি করবো তখন দেখবেন 20 ডিবি থেকে নিচ থেকে শুরু হচ্ছে। এই দেখেন উপরে 20 ডিবি, আমি কিন্তু এখানে কোনো মার্জিন দিছি, এই টেক্সটের ভিতরে কোনো মার্জিন ইউজ করছি, করি নাই। তাহলে এটা 20 ডিপি জায়গা নিচ থেকে সে আগে ছেড়ে দিছে, তারপরে ওটাকে উপরে করছে। বাট যখনই বটম ইউজ করবেন তখন দেখা যাচ্ছে যদি এটা ফিক্সড করা থাকতো, নিচে কোনো একটা লেআউট যদি ফিক্স করা থাকতো, তাহলে এটার সাপেক্ষে 20 ডিবি দিত, তাহলে কি এটা উপরে উঠে যাইতো। বুঝতে পারছি? আপনি চাইলে আবার ইচ্ছা করেও অনেক সময় উপরে উঠাইতে পারেন, বা এটা যদি আপনি -20 ডিপি করেন তাহলে এমনি উপরে উঠে যাবে। এই দেখেন ওটার উপরে উঠে গেছে, এটা উপরে উঠে গেছে কিভাবে বুঝবেন? এটা যদি কেটে দেন তাহলে দেখবেন যে হারায় গেছে, মিলাই গেছে। এই দেখেন ওটার নিচে এটা উঠে গেছে -20 ডিপি দেওয়ার কারণে। সো এই হচ্ছে বিষয়গুলো, আপনারা টেস্ট করে করে দেখবেন যে আসলে কোনটা দিলে কেমন লাগে। ডিজাইন তো আর ধরেন হাতে ধরে শেখানো সম্ভব না, কারণ এক একজনের মাথায় ক্রিয়েটিভিটি এক এক রকমের, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকমের, এক একজন এক একভাবে ডিজাইন করে। যেমন আমি নিজেই ডিজাইনে খুব একটা এক্সপার্ট না, ডিজাইনে খুব একটা ভালো না, আমার একটা পেজ ডিজাইন করতে সারাদিন লেগে যায়, বাট কোড করতে সময় লাগে না। কিন্তু ডিজাইন করতে আমি ডিজাইনের ক্ষেত্রে আমি খুবই মনে করেন যে খুঁতখুঁতে একজন মানুষ, এটা করি আবার এদিকে 5 ডিবি 10 ডিবি প্যাডিং উপরে নিচে করি, এটা দেখতে দেখতে সারাদিন পার হয়ে যায়। সো ডিজাইনটা কমপ্লিটলি আপনার নিজের মধ্যে, ডিজাইন হচ্ছে একটা ক্রিয়েটিভিটি স্কিল, এটা কোনো কোডিং নলেজ না। আপনি যা শিখবেন এটাকে জাস্ট আপনার মতো করে কাজে লাগানোই হচ্ছে ডিজাইনের কাজ। ঠিক আছে? ডিজাইনটা আপনি আপনার মতো করে সুন্দর করে কাজে লাগাইতে পারেন। ঠিক আছে? সো আশা করি বুঝাইতে পারছি যে এই এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিভাবে কাজ করছে বা এলিমেন্টগুলো কিভাবে কাজ করে। এখন আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে আপনারা অ্যাবাউট মি বা অ্যাবাউট আস এরকম একটা অ্যাপস, ওয়ান পেজের সিঙ্গেল পেজের একটা অ্যাপস আমাকে বানায় দেখাবেন, যেটার মডিউল হচ্ছে ওপরে এখানে লেখা থাকবে অ্যাবাউট আস, আর নিচে লেখা থাকবে হচ্ছে আপনার সম্পর্কে কিছু লেখা থাকবে, এবং এটা 3টা প্যারা থাকবে। এই হ্যালো ওয়ার্ল্ড যেরকম 2টা প্যারা, এখানে একটা প্যারা থাকবে, এটা একটা থাকবে, দেন এর নিচে আরেকটা, এখানে একটা থাকবে, তারপর আরেকটা নিচে একটা থাকবে, 3টা প্যারা থাকবে এবং 3টার আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থাকবে। বুঝতে পারছি? উপরে থাকবে অ্যাবাউট আস বা অ্যাবাউট মি, আমি একটু আপনাদেরকে ফরম্যাটটা দেখাই। এখানে থাকবে হচ্ছে অ্যাবাউট মি, আপনার সম্পর্কে।
অ্যাবাউট মি বা অ্যাবাউট ইওর ভিলেজ, সামথিং অ্যাবাউট, সিঙ্গেল পেজের একটা অ্যাপস বানায় দেখান কিছু একটা সম্পর্কে, তারপর এটার নাম হচ্ছে ওকে। এখন কথা শোনা যায়, স্ক্রিন দেখা যায়? ওকে। ওটার মিটিং টাইম শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমাদের 1 ঘন্টার সময় দেয় ওটা ফ্রিতে। সো 1 ঘন্টা ওভার হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আপনার ক্লোজ হয়ে গেছে। সো চলেন আমি যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা হচ্ছে অ্যাবাউট আস, এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড থাকবে, অ্যাবাউট মি এর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, হ্যালো ওয়ার্ল্ড, এটা এটা হচ্ছে অ্যাবাউট মি এর আপনার ফার্স্ট প্যারা। দেন এটা একটা নিচে একটা সামঞ্জস্যপূর্ণ সুন্দর একটা মার্জিন বা প্যাডিং যেটাই বলেন আপনি। আচ্ছা, প্যাডিংটা আপনাদেরকে দেখায় নাই না? প্যাডিংটা আপনি একটু নিজে টেস্ট করে দেখবেন, প্যাডিংও সেম জিনিস মার্জিনের মতোই, বাট ওটা ভিতর থেকে জায়গা ছেড়ে দেয়। প্যাডিং আমরা যদি এখানে 10 ডিবি দেই, দেখেন ভিতর থেকে জায়গাটা ছেড়ে দিচ্ছে, ও ওর স্পেস জায়গা ছাড়ছে, বুঝতে পারছি? এটা কোনো মার্জিনও নিজের থেকে জায়গা ছাড়ছে, প্যাডিং, এটা হচ্ছে প্যাডিং। সো আপনি মার্জিন প্যাডিং দিয়ে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট প্যারা করবেন এরকম। এটা টেক্সট ভিউ একটা, নিচে তার নিচে একটা টেক্সট ভিউ, তার নিচে আরেকটা টেক্সট ভিউ। সো তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট প্যারায় একটা ডিটেলস আমাদেরকে তুলে ধরবেন, এবং প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা হবে। প্রত্যেকটা কালার আপনি আপনার মতো করে করতে, মূল কথায় দেখতে যাতে সুন্দর লাগে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে এটা একটু দেখাই দিই, কারণ এটা না হলে দেখতে সুন্দর লাগবে না। সেটা হচ্ছে আমরা যে অ্যাপসগুলো বানাইলাম, এই অ্যাপসের তো এই যে ব্যাকগ্রাউন্ড আছে না একটা, এই যে ব্যাকগ্রাউন্ড যে কালো কালো হয়ে আছে, আমি চাই যে এই ব্যাকগ্রাউন্ডটা সবসময় স্ট্যাটিক থাকবে, সে ফোন ডার্ক মোডে থাকুক বা হোয়াইট মোডে থাকুক, ডাজেন্ট ম্যাটার। প্রতিটা অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ধরেন যে আপনার সাদা থাকবে বা কালো থাকবে বা নীল থাকবে, সবুজ থাকবে। যেমন ধরেন আমি একটু আগে যে অ্যাপসটা আপনাকে দেখাইলাম, কিউআর কোড রিডার, ওই অ্যাপসটা দেখেন, আমার ফোন কিন্তু অলরেডি ডার্ক মোডে আছে আমার ফোন। সো তারপরে ওই অ্যাপসের ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্য, পুরাপুরি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ। এরকম অ্যাপস দেখছেন না? আপনার ফোন যে মোডেই থাকুক তার একটা নিজস্ব ব্যাকগ্রাউন্ড আছে, এই যে নিজস্ব ব্যাকগ্রাউন্ড আছে তার, তিনটা শেডের ব্যাকগ্রাউন্ড এখানে আছে। এগুলো একটু ডিফারেন্ট লেভেলে, ডিপ লেভেলে যে আমরা দেখবো, উপরে একটা শেড, নিচে একটা শেড, তার নিচে আরেকটা শেড, এরকম আছে। বাট আপনি চাইলে একটা শেডেই সবকিছু কভার করতে পারেন। সো এটার জন্য একটু পরিশ্রম করতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা কোড করলাম, ঠিক আছে, এই কোডগুলাকে আপনি একটু শুরু করার সময় এই কোডগুলাকে একটু, মানে ধরেন এখন কিচ্ছু নাই, ঠিক আছে, এখন কিচ্ছু নাই, এই কোডগুলোকে আমরা মাইনাস করলাম। এখানে আমরা আরেকটা লিনিয়ার লেআউট নিব, একটা লিনিয়ার লেআউট নিব, এর লিখবেন বড় হাতে, লিনিয়ার লেআউট চলে আসবে। উইথ কি দিছি? ম্যাচ প্যারেন্ট, অবশ্যই ম্যাচ প্যারেন্ট, দুইটা ম্যাচ প্যারেন্ট লিনিয়ার লেআউটের অবশ্যই ম্যাচ প্যারেন্ট দিবেন। আর যখন লিনিয়ার লেআউট একটা ছোটখাটো কাজের জন্য ইউজ করতেছেন, তখন এটাকে র্যাপ কন্টেন্ট দিব আমরা, এটা এটা আমরা পরে বিস্তারিত দেখব। এখন বাকিটা আমরা বাকি যে আমাদের কাজকর্ম এই লিনিয়ার লেআউটের মধ্যে করব। ওই উপরের লিনিয়ার লেআউট ভুলে যান, এখন এইটাই আমাদের মাদার ধরেন, ঠিক আছে, এইটা আমাদের মাদার। এখন আমরা যে কোডগুলো করছিলাম, এইটার একটা কোডগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, দেখেন সবকিছু চলে আসছে না? সবকিছু চলে আসছে, যেটা যেটা করলাম সব চলে আসছে। সো হ্যালো ওয়ার্ল্ড আসে নাই কেন? বিকজ অফ হচ্ছে এটার ওরিয়েন্টেশন আমরা দেই নাই, দেখছেন? একটার পরে ওরিয়েন্টেশন দেই নাই। সো ওরিয়েন্টেশন কি দিব? ওরিয়েন্টেশন এটারও ভার্টিক্যালি দিব, কারণ একটা নিচে আরেকটা বসছে। সো আমরা যা যা করছি সবই চলে আসছে। এখন জাস্ট সিম্পলি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, এই লিনিয়ার লেটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। কি দিবেন বলেন? হোয়াইট দেন। হোয়াইট না দিয়ে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আগে দেই, তারপরে আমরা এটাকে সিম্পল একটা অ্যাশ কালারের মতো দেই, যাতে চোখে ওইভাবে না ধরে। আমরা এটা একটু কমাই দিয়ে সিম্পল অ্যাশ কালারের মতো এরকম একটা দিচ্ছি। তো দেখেন এখন যদি একটা রান করি, আমার ফোন কিন্তু এখনো ডার্ক মোডেই আছে, তারপরেও দেখবেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছে, পুরোপুরি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। বাট
এই বিষয়টা বুঝতে পারছেন কি? এই কোডটা বুঝতে পারছেন? নাকি এটা আরেকবার দেখাবো, রিভিউ করব? মানে আমরা লিনিয়ার লেআউটের মধ্যে ১ম এ একটা লিনিয়ার লেআউট আরেকটা লিনিয়ার লেআউট নিবো। ওইটাকে আমরা প্যারেন্ট হিসেবে কাজ করব। ওইটাকে আমরা মাদার লেআউট হিসেবে ধরে কাজ করব। বাকি যত কোড সব ওগুলো ওই প্যারেন্টের মধ্যে করব। তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। ঠিক আছে? এবং এটার ভিতরে ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? এটা আমরা পরবর্তীতে দেখব। এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজকর্ম আছে। এখানে আমরা দেখব এটা। এই দেখেন আবার আটকে গেছে নাকি? এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে না? আমার ফোন কিন্তু ডার্ক মোডে আছে, বাট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে ফোনের। ঠিক আছে? সো আপনারা এরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে চাইলে ব্যাকগ্রাউন্ডে আচ্ছা ব্যাকগ্রাউন্ডে ছবি-টবি লাগানো এগুলো পরের হিসাব। যত কথা বলবো তত একদিনে শিখায় ফেলার ইচ্ছা হবে, বাদ দেন। সো ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আপনার মতো কালারাইজড করে সুন্দরভাবে এই ৩ প্যারার একটা অ্যাপস আমাকে আগামী কালকের ক্লাসে আপনি বানায় দেখাবেন। আজকে ইনস্টল করে এটা একটু দেখাবেন। আগামী ক্লাসে আমরা একটু দেখব। আর যাদের এটা করতে গিয়ে যাদের যেখানে প্রবলেম হবে প্রবলেমগুলো নোট করে রাখবেন। আমরা সেটা সলিউট করব। সলিউশন করব। ঠিক আছে? আচ্ছা এখন টোটাল ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এখন আমরা এটা শেষ করে দিচ্ছি। অনেকটা সময় হয়ে গেছে। এটা আপনাদের প্র্যাকটিস করারও প্রয়োজন আছে। সো এটা প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ ভুলে যাবেন। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা অ্যাসাইনমেন্টটা আপনি করে এই যে দেখেন আপনাকে একটা আরেকটা জিনিস দেখায়। ভালো কথা বলছেন আপনি। ভেরি গুড। থ্যাংক ইউ। এখানে এখানে একটা অপশন আছে। এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন। বিল্ড। ঠিক আছে? আরেকবার দেখে নিন। আমি রেকর্ডেডটা দরকার আরেকবার দেখে নিই। বিল্ডে ক্লিক করবেন। এখানে আপনি ২ টা ইউজ করতে পারেন। বিল্ড অ্যাপ বান্ডেল এপিকেস করতে পারেন অথবা সাইন বান্ডেল দরকার নাই। আপনি অ্যাপ বান্ডেলই করেন। বিল্ড এপিকেস। ঠিক আছে? এই যে বিল্ড এপিকেস। বিল্ড এপিকেসে ক্লিক করলে এটার একটা এপিকে ভার্সন বিল্ড হয়ে যাবে যেটা আপনি জনগণের সাথে শেয়ার করতে পারবেন। দেখাই আপনাকে। সো এই যে এপিকে ভার্সন আসুক এটা আগে বিল্ড হোক। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যেটা করছেন এটা আপনি স্ক্রিন রেকর্ড করে গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দেন। ওটা সবাই দেখবে। বা যেভাবে কোড করছেন এটা এটা শেয়ার করতে পারেন। এটা একটা ওয়ে। ২ টা ওয়েতে আপনি শেয়ার করতে পারেন। একটা আপনি নিজের যে অ্যাপসটা বানাইছেন এই দেখেন অ্যাপসটা বিল্ড হয়ে গেছে এবং এখানে লোকেট করার জন্য একটা এটা কিন্তু চলে যায়। এটা কিন্তু বেশিক্ষণ থাকে না এই নোটিফিকেশনটা। সো আসার সাথে সাথে এই যে লোকেট যে বাটনটা আছে লোকেটে ক্লিক করবেন। লোকেটে দেখেন জ্বলতেছে না। লোকেটে ক্লিক করলেই আপনার ফাইল ওপেন হবে। ফাইল এক্সপ্লোরার ওপেন হবে। হ্যাঁ? এই যে অ্যাপ debug.apk যেটা সিলেক্ট হয়ে আছে এইটা হচ্ছে আপনার মেইন এপিকে। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এটা দিয়ে দিচ্ছি। দেখেন হোয়াটসঅ্যাপে জাস্ট এটা আপনি সোয়াইপ করে দিবেন এভাবে এসে। আপনি হচ্ছে যে এই যে এখানে এনে জাস্ট এটা ছেড়ে দিবেন। এইটা সবাই ইনস্টল করে দেখতে পারবে। এটা এখন ইনস্টল করে দেখা যাবে। আপনারা চাইলে ইনস্টল করে এটা দেখতে পারবেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টকে আপডেট দেওয়ার জন্য এই সিস্টেমটা ইউজ করতে হবে। যে ক্লায়েন্টকে একটু কাজ করছেন, ক্লায়েন্টকে দেখাবেন, ফাইলটা বিল্ড করে ক্লায়েন্টকে দেখায় দিলেন। আপনি এটা স্ক্রিন রেকর্ড করে করতে পারেন অথবা আপনি চাইলে হচ্ছে এটাকে আ এভাবে করতে পারেন। সো স্ক্রিন রেকর্ড করলে আপনি কি কোড করতেছেন, কিভাবে কোড করতেছেন এটা সবাই দেখতে পাচ্ছে। আর এটা জাস্ট শেয়ার করলে জাস্ট করতেছেন এতটুকু হচ্ছে। এবং এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো এআই এর হেল্প নেইনি। এআই এর হেল্প আমরা সামনে নিব। এখনই যদি এআই এর ব্যবহার আপনাকে দেখাই তাহলে আপনার আর কোড করার প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না। কারণ এআই এতটাই ইজি ভাবে আপনাকে কোড করে দিবে। তবে আপনাকে তো জানতে হবে যে আসলে আপনি কি করছেন। এখন যদি এআই কে আপনি বলেন এরকম একটা অ্যাপস বানায় দাও, ও তো ভেবাচাকা খেয়ে যাবে। বাট আপনি যদি এআই কে বলেন যে তুমি আমাকে এমন একটা লেআউট বানায় দাও, লিনিয়ার লেআউটের সাহায্যে যেখানে প্রথমে একটা টেক্সট ভিউ থাকবে, তারপরে নিচে একটা টেক্সট ভিউ থাকবে এবং এটা অ্যাবাউট মি এরকম একটা অ্যাপস হবে। আপনি যদি সব এলিমেন্টগুলোর নাম এখন আপনি জানেন, এখন এটা দিয়ে কমান্ড দিলে এআই আপনাকে ইজিলি বানায় দিবে, সহজে বানায় দিবে। জাস্ট আপনি তাকে বলবেন আমাকে এক্সএমএল কোডটা দাও। আপনি এক্সএমএল কোড নিয়ে আসবেন, এখানে কপি পেস্ট করে বসায় দিবেন। শেষ। বাট আপনি জানেনই না যে টেক্সট ভিউ কি জিনিস, লিনিয়ার লেআউট কি জিনিস, তাহলে তো আসলে এআই আপনাকে কোনো হেল্প করতে পারবে না। আপনি বললেও সে ভালোভাবে বুঝবে না। আপনি একটা কমান্ড দিচ্ছেন, সে একটা কমান্ডের বিপরীতে সে তার মতো করে বানাবে। বাট এখন আপনি চাইলে আপনার মতো করে তাকে দিয়ে কাজ করায় নিতে পারেন। প্রত্যেকটা এলিমেন্ট আপনি বলে দিবেন এই এলিমেন্টটা এভাবে এডিট করো। এই এলিমেন্টের কাজ এটা করে দাও। এই এলিমেন্টকে এভাবে রেখে ফিক্সড রেখে আমাকে কাজ করে দাও। সো আপনি এখন জানেন যে কোন কোড কিভাবে কোথায় বসালে কাজ করে। সো এইভাবে আপনি এআই কে প্রম্পট দিতে পারবেন এবং সেটা আমরা সামনের দিকে দেখব। এআই কে দিয়ে কিভাবে একদম ঘাড়ে ধরায় কাজ করে নেওয়া যায় ইজিলি। কিছু করা লাগবে না। আমাদের জাস্ট প্রম্পট দিব, কপি পেস্ট করব, অ্যাপস বিল্ড হয়ে যাবে। ঠিক আছে? সো আগে আমরা বেসিক জিনিসপাতিগুলো শিখে নেই, একটু আমাদের ঝুলিটা গুছায় নেই। আমাদের ভান্ডারে যা কিছু আছে এগুলো একটু মালপাতি আমাদের কাছে আসুক। তারপরে আমরা এআই এর কাছে যাব। এটা প্রতিদিনই হবে। প্রতিদিন ক্লাস হবে। বিকজ অফ ৩০ টা ক্লাস এবং ১ মাসের মধ্যে শেষ করতে হলে তো দৈনিকই ক্লাস নেওয়া লাগবে। এখন যদি কোনো প্রবলেম থাকে আপনাদের কোনোদিন, সেক্ষেত্রে আমাদেরকে জানাইতে পারেন। সেক্ষেত্রে আমরা ওইটা দেখব যে ঐদিন সবার যদি প্রবলেম থাকে ১ দিন ২ দিন বা সপ্তাহে এরকম একটা দিন প্রবলেম থাকতেই পারে। তবে আমারও পার্সোনাল প্রবলেম থাকতে পারে যেদিন হয়তো ক্লাস নিতে পারব না, সেদিন আপনাদেরকে গ্রুপে জানাই দিব, সমস্যা নাই। ওকে।
আর এই যে শিহাবুদ্দিন সজল ভাই, আপনি মনে হয় পুরা ক্লাস একটাও কথা বলেননি বা প্রশ্ন করেননি। আপনার কি কোনো কিছু জানার নাই, বা আপনি কি এগুলা বেসিক গুলা জানেন? আচ্ছা, আচ্ছা। না, আপনার কি কোনো কোয়েশ্চেন নাই? যতগুলা দেখছেন এগুলা থেকে ওই মাথার উপর দিয়ে গেছে বা কোনো প্রবলেম হইছে, এগুলা বুঝতে না পারলে কোয়েশ্চেন করতে হবে। কারণ হচ্ছে যেহেতু দেখেন এখানে বেশি কেউ নাই, আমরা কয়েকজনই আছি। সো এটা এজন্যই সেশনগুলো এভাবে করা। কারণ আমি দেখেছি, আমি এর আগেও যত ক্লাস নিয়েছি দেখেছি যখন আমরা ৫৫০, ১,০০০ মানুষকে এক জায়গায় ক্লাস নেই, তখন আসলে কেউ এমন কিছু কোয়েশ্চেন করতে লজ্জা পায় যেটা আসলে সবাই শুনলে হয়তোবা মনে করবে যে আমি ছোট হয়ে যাবো বা আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই সিস্টেমটার কারণে আমরা ৪ টা ৫ টা সেশন এক জায়গায় করে একটা করে মেন্টর দিছি। এবং যাতে করে আপনাদেরকে আমরা পারফেক্ট ভাবে ডেভেলপ করে তুলতে পারি আমাদের জন্য, সেভাবে আপনাদেরকে প্রস্তুত করা হবে ইনশাল্লাহ। সো এখানে আপনি নির্দ্বিধায়, এখানে তো আর অন্য কেউ নাই, আমরা কয়েকজন আছি, ৩-৪ জন, হাতে গোনা ৪-৫ জন আছি। সো সবার সাথেই পরিচয় হয়ে যাবে, কোনো ব্যাপার না। সবার সাথে ফ্রেন্ডশিপ হয়ে যাবে, কোনো ব্যাপার না। সো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো জায়গায় যে কোনো কিছু বুঝতে না পারলে সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে। আদারওয়াইজ যদি আপনি শুধু দেখে যান, এটা আসলে আপনি ভালো কিছু আউটপুট নিয়ে আসতে পারবেন না। সো আমার চেষ্টা হচ্ছে সবসময় আপনাকে দিয়ে ভালো কিছু আউটপুট নিয়ে আসা। কারণ আপনাকে দিয়ে ইন ফিউচার আমরা আমাদের কাজগুলা করাবো। সো আপনার মধ্যে যদি ঘাটতি থাকে, তাহলে তো ধরেন যে আমাদের প্রবলেম। ঠিক আছে না? আপনাদেরও প্রবলেম, আমাদেরও প্রবলেম। আপনার মধ্যে যদি ঘাটতি থাকে, আপনি তো আমাদের সাথেও কাজ করতে পারবেন না, মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন না। মার্কেট প্লেসে ক্লায়েন্ট তো আপনাকে আর এত ডিটেইলসে বুঝাই দিবে না। মার্কেট প্লেসে ক্লায়েন্ট আপনাকে আইডিয়া দিবে, জাস্ট আইডিয়া, আর কিচ্ছু না। আপনাকে আইডিয়াটাকে নিজের মতো করে ডেভেলপ করতে হবে। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেটার জন্যই মূলত এআই, এবং আমার পক্ষেও সবগুলো দেখানো কিন্তু সম্ভব না। কারণ এখানে অনেক অ্যাট্রিবিউট আছে। এগুলা ধীরে ধীরে কাজ করতে করতে, প্র্যাকটিস করতে করতে অভিজ্ঞতা তৈরি হয়ে যায়। কারণ আমি আপনাকে সবগুলো অ্যাট্রিবিউট হাতে ধরে দেখাইতে পারব না তো। তাহলে তো আমার ২ বছর লেগে যাবে কোর্স ডেভেলপমেন্ট করাইতে। এখন প্রত্যেকটা অ্যাট্রিবিউটের কাজ সিম্পল ভাই। আপনি যদি বেসিক কিছু জিনিসপত্রগুলো জানেন, দেখবেন যে নিজেই বুঝতে পারতেছেন কোন অ্যাট্রিবিউটের কাজ কি। এবং এটার জন্য আপনার এআই এর হেল্পও নেওয়া লাগবে না। ঠিক আছে? আমরা চেষ্টা করব অ্যাডভান্স লেভেলে এআই ইউজ করা। যখন আমরা যতটুকু নিজে পারবো আগে ততটুকু করব। তাছাড়া যদি পুরাপুরি এআই এর উপর ডিপেন্ডেন্ট আপনি হয়ে যান, তাহলে এটা আবার আরেকটা ভয়ানক বিষয়। ঠিক আছে? আপনার নিজের যতটুকু পারবেন আগে ততটুকু গুছায় নিবেন। তারপর যেখানে ঠেকে যাবেন সেটার জন্য এআই আছে। ঠিক আছে? এবং আপনি যেগুলো অলরেডি জানেন, বারবার প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, একঘেয়ে লাগতেছে, তখন সেটাই বলেন যে এআই কে বলেন যে করে দিতে। ঠিক আছে? এগুলো বিষয়। বাট নতুন যখন কোনো কিছু শিখতেছেন, এআই এর মাধ্যমেই যখন শিখতেছেন, নতুন কোড আপনি যতই শিখায়, আমি আপনাকে যতই শিখাই, একটা জিনিস মাথায় রাখবেন, আমি আপনাকে যতই শিখাই, আপনার নতুন কোনো অ্যাপস নিয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে, নতুন কিছু শিখতে হবে। নতুন কিছু শিখার দরকার আপনাকে পড়বে। ইভেন আমি এখনো শিখি। আমরা যখন নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে যাই, নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে যাই, তখন নতুন নতুন কিছু জিনিস আমাদের এক্সপ্লোর করতে হয়, রিসার্চ করতে হয়, শিখতেই হয়। আপনি যতই শিখেন, এটা আপনার করা লাগবে। সো ওই যে নতুন যে বিষয়গুলো শিখতেছেন, এগুলো একটু মেমোরাইজ করে নিজের মতো করে ধারণ করে রাখার চেষ্টা করতে হবে। এবার বলেন। না, 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 মুখস্থ করার কোনো কিছু মুখস্থ করতে যাবেন না। ভুল করেন না, এই কাজ কইরেন না কখনো। অটো মুখস্থ হয়ে যাবে, অটো। এই যে দেখেন এই কাজগুলা করতে করতে দেখবেন অটো মুখস্থ হয়ে গেছে। এখানে মুখস্থ করার কিচ্ছু নাই। এই জিনিসগুলা দেখবেন এমনি ভিতরে, মনে করেন যে আপনি চাইলেও আর ভুলতে পারবেন না একটা সময়। আমি আপনাকে সবই দেখাই দিব, সমস্যা নাই। ২-১ টা ক্লাস করেন, তারপরে দেখবেন যে এগুলা চাইলেও ভুলতে পারতেছেন না। সমস্যা নাই। অ্যাট্রিবিউট এটা অটো মুখস্থ হয়ে যাবে। আর যখন এআই ব্যবহার করব তখন তো এক্সএমএল কোডগুলো আপনি ধরেন এআই দিয়েই করায় নিতে পারবেন। তবে এক্সএমএল কোডগুলো নিজে করাই ভালো। কারণ এআই এর এক্সএমএল কোডগুলো পারফেক্ট হয় না। ভেঙে যায়, বিভিন্ন প্রবলেম দেখা দেয়। জাভা কোড ১০০-১০০ কাজ করবে। প্রোগ্রামিং এর ফাংশনাল কোড ১০০-১০০ কাজ করবে। বাট এক্সএমএল কোডগুলো নিজে করাই ভালো। আচ্ছা, দেখা যাক সামনে কি আছে। আচ্ছা, তাহলে আমরা শেষ করছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আগামী ক্লাসগুলো আমরা ১ ঘন্টার মধ্যে শেষ করে দিব। কারণ ২ বার জয়েন করা একটা হ্যাসেল হয়ে যায়। দেখেন ২ জন অলরেডি চলে গেছে। আর জয়েন করে নাই। ঠিক আছে? ২ বার জয়েন করার কারণে।
সো যাই হোক, ১ ঘন্টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। আমি আবার ওই কথা বলতে লাগলে দেখা যাচ্ছে যে আমার ওই কোড নিয়ে বসলে আমার একটা বাজে অভ্যাস হচ্ছে, এটা মনে হয় যে সারাদিন শুধু কোড করেই যাই, করেই যাই। ঠিক আছে? যত ইচ্ছা বলতেই থাকি, বলতেই থাকি। সো আপনারা একটু আমাকে রিমাইন্ডার দিয়েন যে ভাই এখানেই স্টপ করেন, আজকের মতো শেষ করেন। অতিরিক্ত হয়ে গেলে দেখা যাচ্ছে যে আপনারও মনে রাখতে কষ্ট হবে। আমার তো একদিনে শিখাইতে সমস্যা নাই। আমি তো ধরেন পুরা জিনিসই আপনাকে একদিনে দেখা যেতে পারে, একটার পর একটা করে দেখা যায়, আমার সমস্যা নাই। বাট ওটা আপনার মাথায় তো থাকতে হবে। না হলে তো শুধু শিখে গেলে লাভ হলো না, ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করতে হবে। সো বিষয় হচ্ছে যে তাহলে আপনারা এখন অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করেন, আজকে ইনস্টল করে ফেলেন। করে কালকে সারাদিন সময় আছে বা যেকোনো সময় এই অ্যাপসটা বানাইতে খুব একটা বেশি সময় লাগবে না। সিম্পল একটা ছোটখাটো টাস্ক দিছি। এটা আপনি করেন, অথবা যদি এটা করতে গিয়ে যেকোনো প্রবলেমের সম্মুখীন আপনি হবেন, এটা সিওর থাকেন। যেকোনো টুকটাক ছোটখাটো প্রবলেম আপনার সামনে মাথায় আসবে, বা দেখা যাচ্ছে এইটা করতে গিয়ে আপনার মনে যাচ্ছে যে আরেকটু ভালো ডিজাইন করি। তখন মনে প্রশ্ন হবে যে এটা কিভাবে করব? ঠিক আছে? আপনি যখন দেখবেন যে এটা করি, আপনার মনে হবে যে এই যে এই লেখাটা আছে এটাকে কিভাবে একটু বাঁকা করব, একটু বোল্ড করব কিভাবে, এর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিলে ভালো লাগতো। সো বিভিন্ন রকম আইডিয়া আপনার মাথায় অটো চলে আসবে যখন ডিজাইন নিজে করতে যাবেন। ঠিক আছে? সো তখন ওই প্রশ্নগুলো রাখবেন, তখন আমরা ওইগুলো দেখবো যে আসলে আপনাদের আইডিয়াকে কিভাবে সলভ করা যায়। তখন দেখবেন যে অটো শিখে যাচ্ছেন, যেটা আপনার মনের থেকে শিখতে ইচ্ছা করে সেটা আসলে মাথায় থাকে। আর আমি যেটা জোর করে আপনাকে ঢুকাই দিব মগজে, ওটা ইজিলি বের হয়ে যাবে, ওটা মাথায় থাকবে না। জি, আমার নাম মাহিদ আলম।